আজকে আমরা মেনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল থট বা যেটা আমাদের আমরা বলে থাকি যে ভূগোলের ইতিহাস আর কি সোজা ভাষায়, তারই একটা পার্ট হচ্ছে আমাদের কি গ্রিক স্কুল অফ থট। আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে আমি এই জিনিসটা বলেছিলাম যে আমাদের টোটাল যে জিওগ্রাফিক্যাল থট রয়েছে সেই থটটাকে আমরা মেনলি দুটো অ্যাসপেক্টে দেখে থাকি। একটা অ্যাসপেক্ট যেখানে আমরা কি করে থাকি, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্কুল অফ থটগুলোকে দেখে থাকি, অর্থাৎ বিভিন্ন জায়গার যে আমাদের ফিলোসফাররা ছিল, যারা দার্শনিকরা ছিল বা আদার্স যারা ওখানে ছিল, তারা কিন্তু এক ধরনের ভাবনা দিয়েছিল, এক ধরনের থট, এক ধরনের চিন্তাধারা দিয়েছিল, সেগুলোকে আমরা স্কুল অফ থট বলছি। যেমন গ্রিসে যারা দিয়েছিলেন তাদেরকে আমরা বলি গ্রিক স্কুল অফ থট। এরকমই আমাদের কিন্তু কি রয়েছে না, আমাদের অনেকগুলো এরকম স্কুল অফ থট রয়েছে। যেমন ইন্ডিয়ান পড়বো আমরা, ইন্ডিয়ান স্কুল অফ থট, আমরা পড়বো চাইনিজ স্কুল অফ থট, আমরা পড়বো জার্মান, আমরা আমেরিকান পড়বো, ঠিক আছে। এগুলো স্কুল অফ থট মানে হচ্ছে যে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নিজস্ব চিন্তাধারা ছিল, যেটা দ্বারা বিভিন্ন সময় একদম এনসিয়েন্ট টাইম থেকে, একদম প্রাচীন টাইম থেকে কিন্তু দিয়ে আসছে, ঠিক আছে। তো সেইগুলো আমরা আজকে পড়বো। তার মধ্যে আজকে আমাদের রয়েছে গ্রিক স্কুল অফ থট, এবং এরপরে আমাদের থাকবে কি ফিলোসফিক্যাল বিভিন্ন ধরনের আইডিয়াসগুলো, যেগুলো তোমরা অলরেডি জানো, যে ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদ, পসিবলিজম, সম্ভাবনাবাদ, এরকম করে অনেক কিছু রয়েছে আমাদের, ঠিক আছে। প্রবাবিলিজম, ফেমিনিজম, পোস্ট মডার্নিজম, মডার্নিজম, স্ট্রাকচারালিজম, ঠিক আছে, বিহেভিয়ারালিজম, এরকমভাবে অনেকগুলো রয়েছে যেগুলো আমরা পরপর পড়বো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কি না, সেটা হচ্ছে আমাদের গ্রিক স্কুল অফ থট। এই জায়গাটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। তো আমাদের মেনলি কি দেখবো এখানে আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এই কতকগুলো আমরা নাম এখানে দেখবো, ঠিক আছে। সবগুলো ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো, এবং আমরা সেই নামগুলো এবং তাদের কি কন্ট্রিবিউশন রয়েছে জিওগ্রাফিতে সেই জিনিসটা আমরা এখানে দেখবো। ক্রোনোলজিক্যাল অর্ডারটা একবার দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। পরপর এনারা এসেছেন। অনেক সময় বিভিন্ন নেট সেট এক্সামে বলো বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কী করে, বিশেষ করে নেট সেট এক্সামে আর কি, এছাড়াও যদি এসএসসি বা বলো বা আদার্স এক্সাম বলো, সেখানে এরকম ক্রোনোলজি দিয়ে দেয়, ঠিক আছে, কার পর কে এসছে সাজাতে বলে। তো সেক্ষেত্রে এরকমভাবে তোমাদের কিন্তু সাজাতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কি না, আমাদের বলছে যে গ্রিক ওয়ার দ্য পায়োনিয়ার্স ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ হোয়াই। অর্থাৎ আমরা যখন পড়বো এই জিওগ্রাফিক্যাল থট, আমরা বারবার দেখতে পাবো যে জিওগ্রাফার যারা ছিলেন, প্রথম ক্ষেত্রে আমরা যদি একদম এনসিয়েন্ট টাইমে যাই, তখন তো জিওগ্রাফি বলে এরকম সেপারেট কোনো ব্রাঞ্চ ছিল না। তখন আমাদের জিওগ্রাফি আমাদের স্টাডি করা হতো কিসের ক্ষেত্রে না, আমাদের বিভিন্ন অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে স্টাডি করা হতো, বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্স, সেখানেও আমরা কিছু জিওগ্রাফির ফিনোমেনা দেখতে পাবো। বিভিন্ন ধরনের যখন ক্লাইমেট স্টাডি করা হচ্ছে, সেখানেও আমাদের কিছু জিনিস স্টাডি করা হচ্ছে জিওগ্রাফি, যেটা বর্তমান দিনে অ্যাড হয়েছে। কিন্তু আমাদের জিওগ্রাফি অ্যাজ এ সেপারেট ব্রাঞ্চ, একটা আলাদা যে শাখা বা একটা আলাদা যে আমাদের বিষয়, সেইভাবে কিন্তু তখন আমাদের ইন্ট্রোডিউস করেনি জিওগ্রাফিটা। ভূগোল যে ব্যাপারটা সেটা কিন্তু তখন ইন্ট্রোডিউস করেনি। তা কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাবো তখনকার দিনে যারা দার্শনিকরা ছিলেন, তারা কিন্তু এই গ্রিকের বিশেষ করে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স ছিলেন, এবং প্রচণ্ড পরিমাণে তারা কিন্তু এই জিওগ্রাফিতে কন্ট্রিবিউশন রেখে গেছেন, তাদের অবদান রেখে গেছেন। তো তারা কেন তো পায়োনিয়ার্স ছিলেন, তারা কেন এত অগ্রণী ভূমিকা পালন করেছিলেন গ্রিকটা, তার কতগুলো সেপারেট এখানে কারণ রয়েছে যেগুলো মনে করা হয়। ফার্স্ট হচ্ছে দ্য রিজিয়ন হ্যাজ এ টেম্পারেট ক্লাইমেট উইথ মোস্টলি ক্লিয়ার স্কাই অ্যারাউন্ড, ইট হেল্প ইন দ্য স্টাডিজ অফ অ্যাস্ট্রোনমি। ফার্স্ট আমাকে দেখতে হবে যে আমাদের যে গ্রিকের লোকেশনটা, তুমি যদি গ্রিকের লোকেশনটা দেখো, তুমি দেখতে পাবে যে গ্রিক হচ্ছে এমন একটা জায়গায় অবস্থান করছে, অর্থাৎ গ্রিস যেটা, সেটা কিন্তু আমাদের কি হয় না, সেটা কিন্তু আমাদের একটা টেম্পারেট ক্লাইমেট রয়েছে, অর্থাৎ নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া রয়েছে। তো এই নাতিশীতোষ্ণ আবহাওয়াতে কি হচ্ছে না, আমাদের সারা বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ওখানে যে একটা মোটামুটিভাবে ক্লিয়ার একটা স্কাই আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে আকাশ পরিষ্কার থাকছে। এবার আকাশ যদি পরিষ্কার না থাকে, যদি সারাদিন মেঘলাই থাকলো, তাহলে অ্যাস্ট্রোনমি বা বিভিন্ন ধরনের যে জ্যোতির্বিজ্ঞানের যে বিভিন্ন ধরনের আমাদের চর্চা রয়েছে, ঠিক আছে, মহাকাশ বিজ্ঞান বা মহাবিশ্ব সম্বন্ধে যে চর্চা, সেইটা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না যদি না আমাদের এই স্কাই ক্লিয়ার থাকে। তাহলে সেক্ষেত্রে গ্রিকের অবস্থানটা বা লোকেশনটা, জিওগ্রাফিক্যাল লোকেশন এমন জায়গায় যে আমাদের সারা বছর ধরে দেখতে পাবো যে টোটালি ক্লিয়ার থাকে। সেই জন্য আমাদের কী হয়েছে না, সেই জন্য কিন্তু অ্যাস্ট্রোনমিতে অনেকটা এরা এগিয়ে গেছে। আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে অ্যাস্ট্রোনমিতে প্রচুর এরা ভূমিকা রেখেছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট পর্যন্ত তৈরি করেছে। তার কারণ হচ্ছে এটা। সেকেন্ড বলছে কি ডাইভার্স রিলিফ ফিচার্স লাইক মাউন্টেন্স, প্লেন্স, ভলকানোস, হট স্প্রিং এটসেট্রা হেল্প ইন ফিজিক্যাল জিওগ্রাফিক্যাল অবজারভেশন। তাহলে তুমি যখন কোনো একটা জায়গা স্টাডি করতে যাবে, তোমাকে তো জিনিসগুলো পেতে হবে। সেই জিনিসগুলো যদি তুমি না পাও, তাহলে সেক্ষেত্রে তোমার কী করে তুমি স্টাডি করবে। তুমি ধরো মাউন্টেন নিয়ে স্টাডি করতে যাচ্ছ, এবার তোমার বাড়ির কাছে কোনো মাউন্টেন্সই নেই, বা তোমার বাড়ির কাছে না হলেও আমি বলছি তুমি যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে স্টাডি করবে তোমার রিসার্চের ক্ষেত্রে, সেক্ষেত্রে ধরো তোমার কাছাকাছি কোনো মাউন্টেন্স নেই। বা যদি তুমি কোনো নদীকে স্টাডি করতে যাও, কাছাকাছি তুমি নদীর নিজের চোখে না দেখো, সামনাসামনি যদি স্টাডি না করো, তুমি কীভাবে কাজ করবে। যদিও এখন আমাদের রিমোট সেন্সিং বা আদার্স টেকনিক টুলস রয়েছে, কিন্তু তখনকার সময় কিন্তু এরকম জিনিস তো ছিল না। তাহলে সেই কারণেই
তখন কিন্তু ওই সব জায়গাতে কিন্তু ডাইভার্স রিলিফ ফিচার্সগুলো ছিল, যেমন মাউন্টেন্স, পর্বত বলো, প্লেন্স, বিভিন্ন ধরনের সমভূমি, ভলক্যানোস, হট স্প্রিং, এগুলো ছিল এবং এইগুলো তারা দেখেছে এবং এগুলো স্টাডি করেছে, তার জন্য তারা এগিয়ে গেছে অনেকটা। এগুলো কিন্তু ওইখানে উপস্থিত ছিল, ঠিক আছে। 3 নম্বর যেটা রয়েছে যে দেখতে পাবো আমরা যে ওদের ওই যে জায়গায়, ওই জায়গায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ল্যান্ড কি রয়েছে, ফার্টাইল রয়েছে। ফার্টাইল মানে উর্বর জমি ছিল প্রচুর পরিমাণে, যার কারণে কি হয়েছে যে তাদের যে মেজারমেন্ট, বিভিন্ন ধরনের মাপযোগ করার ক্ষেত্রে বিশাল সুবিধা হয়েছে এবং তারা জিওমেট্রি, ম্যাথামেটিক্স এগুলোতে অনেকটাই অবদান রেখে গেছেন। আমরা দেখব থ্যালাস, অ্যানাক্সিমেন্ডার, এরা ম্যাথামেটিক্স যে ব্যাপারটা বা ম্যাথামেটিক্স জিওগ্রাফি যেখানে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অবদান রেখেছেন। তাহলে তার কারণটা হচ্ছে কি, তাদের একটা বিশাল পরিমাণে জায়গা কি ছিল না, আমাদের উর্বর এরিয়া ছিল এবং ফাঁকা অনেক জায়গা ছিল, যার জন্য মেজারমেন্ট বা পরিমাপ করতে সুবিধা হয়েছে। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, দ্য কনকিউস্ট অ্যান্ড এক্সপ্লোরেশন বাই এম্পারার্স গেভ ওয়াইডার পার্সপেক্টিভ অন আর্থ ভেজিটেশন, হিউম্যান লিভিং এটসেট্রা। তাহলে এখানে আমরা দেখতে পাবো, আমরা যখন এই পরবর্তী ক্ষেত্রে পড়বো যে ডিসকভারি, এজ অফ ডিসকভারি যখন দেখব, তখন দেখতে পাবো যে গ্রিক থেকে শুরু করে আরও যে ইউরোপিয়ান বিভিন্ন ধরনের যে জায়গাগুলো ছিল, সেগুলো থেকে প্রচুর পরিমাণে কি হয়েছে না, এক্সপ্লোরেশন করতে অনেক সম্রাট থেকে শুরু করে, রাজা থেকে শুরু করে তারা কিন্তু বেরিয়েছিলেন, ঠিক আছে। অনেক তুমি দেখতে পাবে, ভাস্কো দা গামা শুরু করে, ক্রিস্টোফার কলম্বাস থেকে শুরু করে, আলেকজান্ডার থেকে শুরু করে, আমাদের আরও অনেকে রয়েছেন যারা কি করেছে, যারা কিন্তু ওই সময় আমাদের এক্সপ্লোর করতে, বিভিন্ন জায়গা আবিষ্কার করার জন্য, বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর জন্য, সেখান থেকে ইনফরমেশন নেওয়ার জন্য তারা কিন্তু বেরিয়েছিলেন, ঠিক আছে। এবং সেইগুলো কি করেছে, বিভিন্ন জায়গায় যেই সব জায়গা আছে সেই সম্বন্ধে তারা লিখেছেন এবং সেই লেখা থেকেই আমরা কি জানতে পারি, সেখানকার ভেজিটেশন কেমন ছিল, সেখানকার হিউম্যান কেমন ছিল, বা সেই সম্বন্ধে আমরা জানতে পেরেছি। তো এই জিনিসগুলো কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং আরও বিভিন্ন ধরনের আমাদের জিনিসগুলো যেগুলো ছিল, আমরা যেগুলো পড়লাম, সেগুলো অ্যাকচুয়ালি কী করেছে, আমাদের জিওগ্রাফিক্যাল যে অ্যানালিসিস, ওখানকার গ্রিকের যে জিওগ্রাফি, সেই জিওগ্রাফির শাখার ক্ষেত্রে বলো বা ওই ওদের যে কন্ট্রিবিউশন, তার ক্ষেত্রে বিশাল পরিমাণে ভূমিকা রেখেছে। তাহলে এই যে টপিকগুলো আমার রয়েছে, এই টপিকগুলো হচ্ছে মেন টপিক, যেগুলো কী করছে, যেগুলো আলটিমেটলি তোমার ওই গ্রিকের যারা ছিল দার্শনিকরা, তাদের কিন্তু এতটা পরিমাণে তাদেরকে অগ্রগতি করার জন্য কিন্তু এইসব কারণগুলো কিন্তু দায়ী, ঠিক আছে। যেই কারণে গ্রিক কিন্তু অনেকটাই আমাদের অ্যাডভান্স ছিল তখনকার দিনে, অ্যানসিয়েন্ট টাইমে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, হোমার, ঠিক আছে। এবার আমরা একে একে পড়বো যে কারা কারা ছিলেন, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের হোমার। হোমার সম্বন্ধে আমরা কম বেশি জানি, আমরা এখানে যতগুলোই পড়বো এরা একদম পিওর যে জিওগ্রাফার এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। আগের দিনে ওরকমভাবে জিওগ্রাফার, আগেই বললাম জিওগ্রাফি আমাদের অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কিন্তু প্রথম দিকে ছিল না, তার পরবর্তী অনেক পরে কিন্তু সেটা মার্জ হয়েছে, অনেক পরে কিন্তু আমাদের ডিসিপ্লিন বা সাবজেক্ট হিসেবে এসেছে। তাহলে প্রথম ক্ষেত্রে তারা দার্শনিক যারাই ছিল, তারাই আবার অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ছে, তারাই ম্যাথামেটিক্স নিয়ে পড়ছে, ঠিক আছে। এরকমভাবে অনেক ব্রাঞ্চে তারা কিন্তু পারদর্শী ছিল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে দেখবো হোমার। তাহলে হোমার কি না, হোমার আমরা মেনলি কি জানি না, মেনলি ইনি হিস্ট্রির লোক, ঠিক আছে, হিস্ট্রিয়ান আমরা বলে থাকি। এটা আমরা বলতে পারি যে ইনি হচ্ছেন একজন আমাদের ঐতিহাসিক লোক, একজন, ঠিক আছে, ইতিহাস নিয়ে চর্চা করেছেন জিওগ্রাফির তুলনায়। তার যে বিখ্যাত দুটো জিনিস সেটা মনে রাখবে, যে ইলিয়াড এবং ওডিসি, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে ইলিয়াড এবং ওডিসি যেটা যিনি লিখেছেন তিনি হচ্ছে আমাদের কি হোমার। হোমারের এই দুটো কিন্তু আমাদের এপিক্স রয়েছে, যে দুটো তিনি লিখেছিলেন, ঠিক আছে। এবং তারপরে তিনি যেটা বিশ্বাস করতেন সেই জিনিসটা এখানে দেখো, তিনি কি বিশ্বাস করতেন, যে আর্থ হচ্ছে একটা সার্কুলার শেপ, ঠিক আছে, সার্কুলার শেপ মানে আমাদের ওই ডিস্ক টাইপের, ঠিক আছে। এবং তার চারিদিকে কী রয়েছে, চারিদিকে ওশিয়ান রয়েছে বা সমুদ্রের জল দ্বারা ঘেরা রয়েছে। এবং কি বিশ্বাস করতেন, তিনি বিশ্বাস করতেন সূর্য এবং চাঁদ এবং বিভিন্ন ধরনের যারা নক্ষত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু কি করে না, একদিক থেকে উঠছে আবার যে পরে আরেক দিকে ডুবে যাচ্ছে। কীরকম ব্যাপারটা যদি আমি একটা ছবি আঁকি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরকমভাবে তিনি মনে করতেন যে পৃথিবীটা এরকম ফ্ল্যাট, মানে ডিস্ক টাইপের, এবং চারিদিকে কী রয়েছে, চারিদিকে আমাদের ওশিয়ান রয়েছে। এই চারিপাশে কী রয়েছে, চারিপাশে আমাদের ওশিয়ান রয়েছে, চারিদিকে ঘিরে রয়েছে ওশিয়ানে। এবারে কি বলা হচ্ছে না, বিভিন্ন ধরনের যে এই সূর্য আমরা প্রত্যেকদিন দেখছি, আবার অস্ত যাচ্ছে, চাঁদ দেখছি, সেটা আমরা একটা সময় রাত্রেবেলা দেখছি, দিনের বেলা দেখতে পাচ্ছি না, বা আদার্স নক্ষত্র যেগুলো রয়েছে, তারাগুলো, সেগুলো বলছে কি না, এই সমুদ্রের জল থেকে একদিক থেকে উঠতো আবার একদিকে ডুবে যেত, এরকম জিনিসটা তিনি মনে করতেন, ঠিক আছে। এবং একদিক থেকে উঠছে, একদিক থেকে আবার সিঙ্ক করে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু তিনি মনে করতেন, ঠিক আছে। তো এইটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও যে চারটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এক্সাম পারপাসে বা নেট সেট বলো বা যে কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে এই চারটা বাতাসের তিনি নামকরণ করেছিলেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন ধরনের যে নেট সেট পরীক্ষা সেই পারপাসে। ফার্স্ট হচ্ছে বোস, ঠিক আছে, ইউরাস রয়েছে, নোটাস রয়েছে, আর জেফাইরাস রয়েছে, ঠিক আছে। এই চারটা কিন্তু আমাকে কিন্তু মনে রাখতে হবে, বোস, ইউরাস, নোটাস, জেফাইরাস। বোস থেকে শুরু করবে, ঠিক আছে। উত্তরে রয়েছে নর্থে বোস, ইস্ট দিয়ে রয়েছে ইউরাস, ইস্ট, ঠিক আছে। তারপরে নর্থ মানে সাউথে রয়েছে নোটাস এবং
তাহলে এই চারটা কিন্তু আমাকে কি করতে হবে, এই চারটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, এই চারটা। তাহলে বোর্স কি বলছে, কোল্ড উইন্ড ফ্রম নর্দার্ন সাইড উইথ ক্লিয়ার স্কাই। তাহলে বোর্স যে হাওয়াটা বা উইন্ডসটা সেটা কীরকম, তার ক্যারেক্টারিস্টিক কীরকম, সেটা হচ্ছে কোল্ড, ঠান্ডা একদম টোটালি, এবং যেটা উত্তর দিক থেকে আসছে, এবং সেটা কি ইন্ডিকেট করছে, সেটা ইন্ডিকেট করছে আমাদের পরিষ্কার আকাশকে, একদম ক্লিয়ার টোটালি। ইউরাস হচ্ছে ইস্ট থেকে আসছে, এবং এটা কি নির্দেশ করছে, ওয়ার্ম অ্যান্ড জেন্টল, ঠিক আছে, এটা গরম এবং খুবই জেন্টল, এটা জেন্টল, খুব জেন্টল একটা আমাদের উইন্ড বলতে পারি, বাতাস, ঠিক আছে। নোটাস কি বলছে, নোটাস হচ্ছে আমাদের সাউথ থেকে যাচ্ছে, যেটা কি হয় ওয়েট, মানে এটা আর্দ্র, এবং ভায়োলেন্ট উইন্ড ফ্রম সাউদার্ন সাইড, ভায়োলেন্ট, খুব জোরালো বাতাস প্রবাহিত হয়, খুব ভায়োলেন্ট এটা, ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে। নেক্সট হচ্ছে জেফাইরাস। জেফাইরাসটা কি বলছে, স্ট্রং ওয়ার্ম উইন্ড ফ্রম ওয়েস্টার্ন সাইড। তাহলে জেফাইরাসটা কি বলছে, জেফাইরাসটা বলছে আমাদের একটা স্ট্রং উইন্ড, যেটা কিন্তু ওয়েস্টার্ন সাইড থেকে আসে, এটা ওয়ার্ম। তাহলে দুটো দেখো ওয়ার্ম উইন্ড, একটা হচ্ছে জেফাইরাস, একটা হচ্ছে নোটাস, বোঝা গেল, এবং ইউরাসটাও ওয়ার্ম, এই তিনটে কিন্তু ওয়ার্ম। একমাত্র নর্থের দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কিনা, সেটা হচ্ছে আমাদের কোল্ড, বোঝা গেল। এইটা কিন্তু মনে রাখতে হবে, এই সিকোয়েন্সটা, যে কোন দিক থেকে কোনটা আসছে, এটা পরীক্ষা কিন্তু বারবার দেয়। নেক্সট দেখো, হোমারের পরে যিনি আসছেন তিনি হচ্ছে আমাদের থ্যালাস। কোথায় জন্মগ্রহণ করেছেন, মিলেটাস। এনাকে অনেক সময় বইয়ে লেখা থাকবে থ্যালাস অফ মিলেটাস লেখা থাকে, থ্যালাস অফ মিলেটাস, ঠিক আছে, মিলেটাস, মিলেটাস জায়গার নাম, গ্রিসের একটা জায়গার নাম, থ্যালাস অফ মিলেটাস, ঠিক আছে, অনেক সময় বলা হয় এনাকে, মিলেটাস জায়গার নাম। ইনি কি ছিলেন, একজন বিজনেসম্যান, তার সঙ্গে একজন পলিটিশিয়ান ছিলেন, ঠিক আছে। আচ্ছা, কি বলছে এখানে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবে, যে থ্যালাস ইজ কনসিডার এজ দ্য ফাদার অফ আয়োনিয়ান ফিলোসফি, ঠিক আছে। আয়োনিয়ান ফিলোসফির কি বলা হচ্ছে, এনাকে ফাদার বলা হচ্ছে। আয়োনিয়ান ফিলোসফির কিন্তু কি বলা হয়, এনাকে ফাদার বলা হয়, ঠিক আছে, দর্শনের একটা ব্রাঞ্চ সেই হিসাবে। থ্যালাস ওয়াজ দ্য ফার্স্ট গ্রিক ফিলোসফার হু ডেভেলপড মেনি বেসিক থিওরিম ইন জিওমেট্রি। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। থ্যালাস অ্যান্ড অ্যানাক্সিমেন্ডার আর জেনারেলি রিকগনাইজড অ্যাজ দ্য ফাউন্ডার্স অফ ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি। আমি রেড কালারটা করে দিচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে। থ্যালাস এবং অ্যানাক্সিমেন্ডারকে কি বলা হয়, ম্যাথামেটিক্যাল জিওগ্রাফির ফাদার বলা হয় বা ফাউন্ডার বলা হয়। এটা পরীক্ষায় বারবার দেয়, বারবার এসেছে। থ্যালাস এবং অ্যানাক্সিমেন্ডার এই দুজনকে কি বলা হচ্ছে, আমাদের ম্যাথামেটিক্যাল যে জিওগ্রাফি, ঠিক আছে, আমাদের জিওগ্রাফির যে গণিত শাস্ত্র রয়েছে আমাদের জিওগ্রাফির, সেক্ষেত্রে তাদের দুজনকে জনক বলা হয়, পায়োনিয়ার্স বলা হয় তাদেরকে, বোঝা গেল। নেক্সট কি বলছে, হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইনিশিয়েট মেজারমেন্ট অফ দ্য আর্থ। হি ভিজুয়ালাইজ দ্য আর্থ অ্যাজ এ ডিস্ক ফ্লোটিং অন ওয়াটার অ্যান্ড আর্থ ইজ মুভিং ডিউ টু আর্থকুইক। তাহলে আগেরটা যিনি মনে করতেন হোমার, অলমোস্ট সেম মনে করতেন, যে ইনিই কিন্তু ফার্স্ট কি করেছিলেন না, আর্থের মেজারমেন্ট করেছিলেন, আর্থ বা পৃথিবীর পরিমাপ, প্রথম পরিমাপ তিনিই করেছিলেন, ঠিক আছে, একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন, ইনিশিয়েট নিয়েছিলেন। এবং তিনি কি মনে করতেন, আর্থ হচ্ছে আমাদের অ্যাজ এ ডিস্ক ফ্লোটিং, ঠিক আছে, ডিস্ক ফ্লোটিং। যেমন আমরা কি করতে কি, আমরা জলে যদি একটা ডিস্ক ভাসিয়ে দিই, তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে এখানে ডিস্ক ফ্লোটিং। এবং এটা হচ্ছে আমাদের কেন মুভ করছে, আর্থ ইজ মুভিং, ঠিক আছে, অন ওয়াটার, আর্থ ইজ মুভিং, কেন মুভ করছে, আর্থকুইকের জন্য, ভূমিকম্পের জন্য পৃথিবী কিন্তু মুভ করছে, এবং এটা ডিস্ক ফ্লোটিং, ভাসছে, ঠিক আছে। এবং তিনি কি চেষ্টা করেছিলেন, সোলার এক্লিপস মানে সূর্যগ্রহণের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে তিনি কিন্তু একটু প্রেডিকশন করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, একটুকু তিনি ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেছিলেন, বা কী ব্যাপার কী বৃত্তান্ত এইসব নিয়ে তিনি একটু আলোচনা করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, এইটুকু জিনিস মনে রাখবে বাস। নেক্সট হচ্ছে আমাদের কি, অ্যানাক্সিমেন্ডার। অ্যানাক্সিমেন্ডার খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাকে পড়তে হবে। একটা কারণ হচ্ছে তিনি ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি আর থ্যালাসের সঙ্গে তাকে বলা হয়, আর 2 নম্বর হচ্ছে তার একটা ইনস্ট্রুমেন্ট ছিল, সেই ইনস্ট্রুমেন্টটা দেখবো আমরা, নোমন বলে একটা ইনস্ট্রুমেন্ট ছিল, নোমন ইনস্ট্রুমেন্ট, ওটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, অ্যানাক্সিমেন্ডার ওয়াজ ডিসাইপল অফ থ্যালাস, ঠিক আছে, থ্যালাসের আমরা স্টুডেন্ট বলতে পারি কি, অ্যানাক্সিমেন্ডার, ঠিক আছে। অ্যাজ ডিসকাস অলরেডি অ্যানাক্সিমেন্ডার ওয়াজ অলসো ওয়াজ ফ্রম মিলেটাস। তাহলে সেই ক্ষেত্রে থ্যালাস এর গুরু ছিলেন, ঠিক আছে, আমাদের অ্যানাক্সিমেন্ডারের, এবং থ্যালাস অ্যানাক্সিমেন্ডার দুজনেই কিন্তু ওই মিলেটাস শহর থেকে কিন্তু বিলং করতেন, তারা কিন্তু সেখানেই কিন্তু তারা ছিলেন আর কি। হি ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনমার, ম্যাথামেটিশিয়ান অ্যান্ড জিওগ্রাফার। তারা কতগুলো চর্চা করছে দেখো, ম্যাথামেটিশিয়ান একদিকে ছিলেন, অ্যাস্ট্রোনমার ছিলেন, বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান মহাবিশ্ব নিয়ে আলোচনা করছেন, এবং তার সঙ্গে জিওগ্রাফার। অ্যানাক্সিমেন্ডার অ্যান্ড হিজ মাস্টার থ্যালাস আর নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি, যেটা আমি বললাম সেটাই দেওয়া রয়েছে। অ্যাকর্ডিং টু হিম অল আর্থলি ম্যাটার অরিজিনেটেড ফ্রম দ্য ইউনিভার্স অফ স্পেস অ্যান্ড ওয়ান ডে অল ম্যাটার উইল ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য ইউনিভার্স। খুব ইম্পর্টেন্ট, কোড আনকোড এই কথাটা মনে রাখবে, কারণ এইটা একদম কোড আনকোড তুলে দেয় পরীক্ষার সময়, এইটা একদম পুরোপুরি লাইনটা তুলে দেয় কি, অ্যাকর্ডিং টু হিম অল আর্থলি ম্যাটার অরিজিনেটেড ফ্রম দ্য ইউনিভার্স অফ স্পেস অ্যান্ড ওয়ান ডে অল ম্যাটার উইল ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য ইউনিভার্স। তিনি মনে করতেন কি না, সব কিছু যা কিছু সৃষ্টি হয়েছে আমাদের এখন, সেগুলো সবই হচ্ছে কি, সবই ইউনিভার্স মহাবিশ্ব থেকে সৃষ্টি হচ্ছে, বা কোনো একটা শূন্যস্থান, কোনো একটা স্পেস থেকে সৃষ্টি হচ্ছে, এবং সমস্ত কিছুই একদিন কি হবে, আমাদের টোটালি বিলীন হয়ে যাবে, কোথায় না, ইউনিভার্সে, মহাবিশ্বে আবার বিলীন হয়ে যাবে। পৃথিবী থেকে শুরু করে যা কিছু তৈরি হচ্ছে, মানুষ থেকে শুরু করে সমস্ত ম্যাটার্স সব কিন্তু তৈরি হচ্ছে কিছু থেকে না, আমাদের ইউনিভার্স বা স্পেস থেকে তৈরি হয়েছে, এবং একটা সময় এগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সব কিন্তু বিলীন হয়ে যাবে, কোথায়, মহাবিশ্বে আবার বিলীন হয়ে যাবে। এটা তিনি বিশ্বাস করতেন।
তিনি আর কি বিশ্বাস করতেন বা আর কি বলতেন? হি অলসো সেড দ্যাট আর্থ ইজ সিচুয়েটেড ইন দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স অ্যান্ড গ্রিক ইজ লোকেটেড সেন্টার অফ দ্য আর্থ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি মনে করতেন যে আর্থ কি কোথায় অবস্থান করছে? একদম ইউনিভার্স, গোটা মহাবিশ্বের একদম কেন্দ্রে অবস্থান করছেন, এবং তার মধ্যেও আবার কেন্দ্রে কে অবস্থান করছে? গ্রিক। গ্রিক হচ্ছে সবার মাঝে অবস্থান করছে, একদম গোটা মহাবিশ্বের মাঝে অবস্থান করছে পৃথিবী, এবং পৃথিবীর মাঝে অবস্থান করছে কি? গ্রিস। তিনি এটা মনে করতেন। বোঝা গেল? নেক্সট দেখো, নোমন ইনস্ট্রুমেন্টটা নিয়ে একটু আমরা দেখে নিই। যেটা বলছিলাম যে তিনি নোমন ইনস্ট্রুমেন্টটা কি করেছিলেন? আবিষ্কার করেছিলেন নোমন ইনস্ট্রুমেন্টটা। ঠিক আছে, এটা নিয়ে একটু দেখে নাও যে নোমন ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা কি দেখতে এরকম ছিল, অনেকটা ওই সানডায়ালের মতো, সূর্যঘড়ি যেমন হয় ওরকম অনেকটা আর কি। ঠিক আছে, সানডায়াল যেটা। Gnomon is a part of a sundial that cast a shadow. It is not the Greek who invented gnomon. However, Greek scholar Anaximander learned about it from Babylonians and introduced the idea of gnomon to modern world. খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক বই থাকে না। তোমাদের পরীক্ষা যদি পড়ে কে আবিষ্কার করেছিল, অবশ্যই অ্যানাক্সিমেন্ডার লিখবে, কিন্তু অ্যাকচুয়ালি এটার যারা পায়োনিয়ার, যারা এই জিনিসটা প্রথম দেখিয়েছিলেন, তারা হচ্ছে আমাদের ওই ব্যাবিলনের সভ্যতার যারা লোকজন ছিল, তারা কিন্তু এটা ইউজ করছিল। এটা কিন্তু যখন আমাদের কি বলে তোমার অ্যানাক্সিমেন্ডার যখন আমাদের এই যে মানে ইয়েতে সময় যখন ঘুরতে বেরিয়েছেন যখন আর কি, ঠিক আছে, তিনি অনেক জায়গায় ঘুরেছেন, তো সেই জায়গায় যখন ঘুরতে বেরিয়েছেন তখন তিনি ব্যাবিলন সভ্যতার যারা মানুষরা রয়েছে তাদেরকে তিনি দেখছেন যে সেখানে এই জিনিসটা ইউজ করছে আর কি, ঠিক আছে, এই জিনিসটা ব্যবহার করছে। সেখান থেকে তিনি এটা নিয়েছিলেন এবং তিনি নিজের মতো করে এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন ওখানে মডার্ন ওয়ার্ল্ডে। তাহলে সেক্ষেত্রে নোমন যন্ত্রটা যদি বলা হয় যে কে আবিষ্কার করেছিলেন, অবশ্যই তোমরা অ্যানাক্সিমেন্ডার লিখবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আইডিয়াটা কোথা থেকে পেয়েছিলেন? ব্যাবিলনিয়ান যে সভ্যতা, সেই সভ্যতার মানুষজনের কাছ থেকে পেয়েছিলেন। কি বলছে দেখো, অ্যান এনসিয়েন্ট নোমন ডেটেড 2300 BC হ্যাভ বিন এক্সকাভেটেড ফ্রম চায়না। চায়না থেকেও কিন্তু পাওয়া গেছে, অনেক পুরনো। দ্য নোমন ওয়াজ ওয়াইডলি ইউজড ইন চায়না ফ্রম দ্য 2nd century BC ওনার। তাহলে অনেক আগের থেকেই কিন্তু কি হচ্ছে না, আমরা এটা ব্যবহার এমনটা নয় যে প্রথম এখানে, কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে যদি আমরা বলি, আধুনিক যে ওয়ার্ল্ড, সেখানে প্রথম কিন্তু দেখিয়েছিলেন কে? আমাদের অ্যানাক্সিমেন্ডার। এই হিসাবে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো পিথাগোরাস। পিথাগোরাস নিয়ে অল্প বিস্তর আমরা সবাই জানি। পিথাগোরাস নিয়ে আমাদের আমরা মোটামুটি ক্লাস 10 পর্যন্ত বা 12 পর্যন্ত অনেকেই ম্যাথামেটিক্স ছিল বা ম্যাথামেটিক্স পড়েছো, তো সেক্ষেত্রে জানো যে আমাদের পিথাগোরাস হচ্ছে আমাদের পিথাগোরাস থিওরিম বা পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়েছি। সেখানে আমরা অলরেডি জানি যে পিথাগোরাস সম্বন্ধে জানি, যেখানে তিনি কি বলেছিলেন যে একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের আমাদের কি থাকে না, আমাদের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, একটা কোণ যদি সূক্ষ্মকোণ বা দুটো কোণ যদি সূক্ষ্মকোণ হয়, হবেই একটা 90 ডিগ্রি হলে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে আমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, এটা তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, অতিভুজ স্কোয়ারটা লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের সঙ্গে সমান হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সঙ্গে সমান হবে। এইটা আমরা পিথাগোরাসের থিওরি থেকে আমরা দেখেছি। ঠিক আছে, পিথাগোরাস থিওরি একটু দেখে নিই। পিথাগোরাস ওয়াজ ন্যাচারাল ফিলোসফার বিং আয়োনিয়ান গ্রিক ফিলোসফার। পিথাগোরাস ইনফ্লুয়েন্স থট অফ প্লেটো অ্যান্ড অরিস্টটল। তাহলে সেক্ষেত্রে কি না, আমরা এই পরবর্তী ক্ষেত্রেও দেখবো যে প্লেটো এবং এরিস্টটলের যে ব্যাপারটা, সেখানেও আমরা দেখতে পাবো যে অনেকটা ইনফ্লুয়েন্স হয় এই ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যানাক্সিমেন্ডার ওয়াজ দ্য টিচার অফ পিথাগোরাস। তাহলে সিকোয়েন্সটা ভালো করে বুঝো, যে প্রথমে ছিল আমাদের থ্যালাসের স্টুডেন্ট ছিল কে? অ্যানাক্সিমেন্ডার এবং তারপরে তার স্টুডেন্ট কে হলেন না? এই পিথাগোরাস। ঠিক আছে, পিথাগোরাস। বোঝা গেল? পিথাগোরাস তিনজনে কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে একটু অবদান রয়েছে, ভালো মতো অবদান রয়েছে। ঠিক আছে, Pythagoras was mostly known for the development of Pythagoras theorem, and we already know him as a great mathematician. আমরা জানি এটা Pythagoras theorem যেটা বললাম, Pythagoras উপপাদ্য সেটাই। It was Pythagoras who put forward the concept of a sphericity of the earth for the first time. Till then it was widely believed that the earth was flat or disc shaped. তাহলে সেই ক্ষেত্রে sphericity যেটা আমাদের উপবৃত্তাকার যে একটা ধারণা, সেটা কিন্তু তিনি প্রথম আমাদের দিয়েছিলেন, প্রথম কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা। এবং সেক্ষেত্রে তখনও কিন্তু কিনা টিল দেন ইট ওয়াজ ওয়াইডলি বিলিভ দ্যাট আর্থ ওয়াজ ফ্ল্যাট অর ডিস্ক শেপ। আমাদের কি বললাম যে আমরা লাগিয়ে দিলাম থ্যালাস অ্যানাক্সিমেন্ডার কি হচ্ছে, আর যে ফ্ল্যাট, একদম ফ্ল্যাট বা ডিস্ক শেপ, যেমন হয় ডিস্ক একটা যেমন হয় সেরকম আর কি, ডিস্কের মতো। কিন্তু তিনি প্রথমে স্ফেরিসিটির যে কনসেপ্টটা, এই স্ফেরিসিটি কনসেপ্টটা কিন্তু প্রথম কে দিয়েছিলেন? প্রথম কিন্তু আমাদের এই পিথাগোরাসে তিনি কিন্তু দিয়েছিলেন। He was the first to divide the globe into 5 climatic zones. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তিনি প্রথম কিন্তু কি করেছিলেন? ক্লাইমেটের ভিত্তিতে পৃথিবীকে কিন্তু 5টা ক্লাইমেটিক জোনে ভাগ করেছিলেন। ঠিক আছে, একটা ইকুইটোরিয়াল, দুটো সাবট্রপিক্যাল আর দুটো ফ্রিজিড জোন। ঠিক আছে, একটা ইকুইটোরিয়াল, দুটো সাবট্রপিক্যাল এবং দুটো হচ্ছে ফ্রিজিড জোন। আমরা দেখে নাও এখানে। ঠিক আছে, একটা ইকুইটোরিয়াল জোন, দুটো সাবট্রপিক্যাল। ঠিক আছে, যদিও এখানে ছবিটা একটু অন্যরকম দেওয়া আছে, যাই হোক এটা পরবর্তী ক্ষেত্রে আরও অনেকে দিয়েছেন। টরিড জোন, টেম্পারেট জোন আর ফ্রিজিড জোন। টরিড মানে হচ্ছে এখানটা সবথেকে গরম বেশি, টরিড, তারপর টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ, এবং তারপর ফ্রিজিড মানে যেখানটা একদম বরফ টোটালি থাকে। ঠিক আছে, তিনি কিন্তু প্রথম ভাগটা করেছেন কী হিসাবে? একটা হচ্ছে ইকুইটোরিয়াল জোন, দুটো সাবট্রপিক্যাল জোন এবং দুটো ফ্রিজিড জোন। এই 5টা ভাগে তিনি ভাগ করেছিলেন। বোঝা গেল?
নেক্সট হচ্ছে হেকাডিয়াস। তো হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ জিওগ্রাফি। এটা নিয়েই কিন্তু অনেক বইয়ে আমাদের কিন্তু একটু কনফিউশন রয়েছে, বা একটু দুটো আলাদা আলাদা আমাদের কী রয়েছে, অনেক বইয়ে আলাদা আলাদা এটা দেওয়া রয়েছে। তো আমাদের জিওগ্রাফি যদি ফাদার বলা হয় তাহলে সেক্ষেত্রে হেকাডিয়াসকে বলা হয়। অনেক বই আবার কী থাকে, এরাডোস্থেনিস দেওয়া থাকে, ঠিক আছে। তো এরাডোস্থেনিসও অনেক সময় বলা হয়ে থাকে। দুটোর মধ্যে দুটো কারণ রয়েছে কেন দুজনকে বলা হচ্ছে, তার দুটো কারণ রয়েছে। তাহলে আমরা হেকাডিয়াস সম্বন্ধে আগে জানি, তারপরে আমরা এরাডোস্থেনিস হিসাবে যাব। তাহলে হেকাডিয়াস প্রথমত এরাডোস্থেনিসের অনেক আগে এসেছেন, ঠিক আছে, 550 থেকে 476 BC, মানে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হেকাডিয়াস অনেক আগে এসেছেন এবং তাকে ফাদার অফ জিওগ্রাফি বলা হচ্ছে। কেন বলা হচ্ছে সেটা পরে বলছি। কেন বলা হচ্ছে, দ্য ফার্স্ট সিস্টেমেটিক ডিসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড বাই হেকাডিয়াস। হিজ ডিসক্রিপশন ইজ ওয়েল নোন ইন দ্য নেম জেস পিরিয়ডস। খুব ইম্পর্টেন্ট, কি বলা হচ্ছে যে ফার্স্ট যে সিস্টেমেটিক ডিসক্রিপশন যেটা আমাদের রয়েছে ওয়ার্ল্ডে, সেটা কিন্তু প্রথম কে দিয়েছিলেন হেকাডিয়াস, এবং তার যে বইটা, সেই বইটার নাম ছিল জেস পিরিয়ডস। খুব ইম্পর্টেন্ট, এই জেস পিরিয়ড যে বইটা, সেই বইটার আমার দুটো টোটালি ছিল, খণ্ড ছিল, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। কিন্তু এই বইটাই ছিল প্রথম বই যেখানে আমাদের সিস্টেমেটিকভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের কী করা যায়, সিস্টেম ওয়াইজ গোটা পৃথিবীর কিন্তু বিভিন্ন জায়গার বর্ণনা দেওয়া হয়েছিল, এবং তার জন্যই তাকে কি করা হয়, তাকে কনসিডার করা হয় ফাদার অফ জিওগ্রাফি হিসাবে। বোঝা গেল? বিকজ অফ দিস কমেন্ডেবল কন্ট্রিবিউশন হেকাডিয়াস ইজ নোন অ্যাজ ফাদার অফ জিওগ্রাফি, যেটা বললাম। রিডার্স শুড বি নোটেড দ্যাট আদার এমিনেন্ট স্কলার লাইক এরাডোস্থেনিস আর অলসো রাইটলি কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ জিওগ্রাফি, ঠিক আছে। এরাডোস্থেনিসকেও বলা হয়, তার কারণ তিনি জিওগ্রাফি যে টার্মটা, সেই টার্মটা শব্দটা প্রথম কিন্তু ইউজ করেছিলেন, তার জন্য তাকেও অনেক সময় আমাদের কি বলা হয়, এরাডোস্থেনিসকেও ফাদার অফ জিওগ্রাফি বলা হয়। এবারে জেস পিরিয়ড দুটো ভাগে ভাগ করা ছিল, ইন্টু 2 বুকস, অ্যাকচুয়ালি 2 বুকস না, দুটো পার্টে ভাগ করা ছিল। ইন হুইচ পার্ট 1 অ্যাবাউট ইউরোপ সম্বন্ধে আলোচনা করা হয়েছিল পার্ট 1-এ, আর পার্ট 2 হচ্ছে লিবিয়া বলতে তখন যেটা বোঝানো হতো সেটা হচ্ছে আফ্রিকা এবং এশিয়া। তাহলে একটা পার্টে সমগ্র ইউরোপ, কারণ কি তিনি গ্রিসের লোক ছিলেন, সেখানটা পুরোপুরি আলোচনা করেছেন একটা পার্টে। আরেকটা পার্ট ছিল পার্ট 2, সেটা তিনি লিবিয়া সম্বন্ধে আলোচনা করছেন, যেটা মেনলি আফ্রিকা এবং এশিয়াকে বোঝাতো তখনকার দিনে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছে, হেকাডিয়াস গেভ এ জেনারেল সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড নেম পেরিপ্লাস, ঠিক আছে, মিনিং কোস্টাল সার্ভে। তিনি কি করেছিলেন, গোটা আমাদের পৃথিবীব্যাপী তিনি কি করেছিলেন, কোস্টাল বরাবর, উপকূল বরাবর তিনি সার্ভে করেছিলেন, যেটার নাম ছিল কি, পেরিপ্লাস নাম দিয়েছিলেন তিনি। আর নেক্সট কি বলছে, হেকাডিয়াস ওয়াজ অ্যান এক্সটেন্সিভ ট্রাভেলার, ঠিক আছে। দিস had contributed to his insight for producing such a great description about the known world to him। তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, হেকাডিয়াস একটা বিশাল পরিমাণে তিনি ঘুরতে ভালোবাসতেন, প্রচণ্ড। তুমি দেখবে পরবর্তী ক্ষেত্রেও যে আমাদের গ্রিক থেকে শুরু করে আরব স্কলার যারা ছিল, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কি করেছে, আমাদের কিন্তু ঘুরে বেড়িয়েছে। কি জন্য? ইনফরমেশনটা নেওয়ার জন্য, বিভিন্ন জায়গার মানুষের লাইফস্টাইল, সেখানকার আবহাওয়া, সেখানকার সমুদ্রের জল, বিভিন্ন ধরনের কিন্তু জিনিসের ক্ষেত্রে। আমরা পরবর্তী ক্ষেত্রে আরও দেখবো হামবোল্ড, রিটার, এরা এত পরিমাণে ঘুরেছে, রিটার ঘোরেনি অতটা, হামবোল্ড প্রচণ্ড পরিমাণে ঘুরেছে, ঠিক আছে। যার ফলে প্রচুর তিনি কি করেছেন না, তিনি প্রচুর ভালো বই তিনি কিন্তু লিখেছেন, কসমোস হিসেবে আমরা পড়ব পরবর্তী ক্ষেত্রে, যেটা প্রচুর জিনিস তিনি ইনফরমেশন দিয়ে গেছেন। কেন? তার কারণ কি, তিনি প্রচণ্ড পরিমাণে ঘুরেছেন। ইনিও কিন্তু সেম প্রচণ্ড ঘুরতেন, এবং দিস হ্যাড কন্ট্রিবিউটেড টু দ্য ইনসাইট ফর প্রডিউসিং সাচ এ গ্রেট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য নোন ওয়ার্ল্ড টু হিম। এত বড় একটা পৃথিবীর বর্ণনা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ঘরে বসে, এটা তো সম্ভব নয়। প্রচণ্ড পরিমাণে তিনি ঘুরেছেন, এবং তারপরে জেস পিরিয়ডস যে বইটা, সেটা তিনি দিচ্ছেন দুটো পেপারে, ঠিক আছে। এবং সেইটার জন্যই তাকে কি বলা হয়, ফাদার অফ জিওগ্রাফি বলা হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখে নাও একটু জেনারেল ইনস্ট্রাকশন, কিছু স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও, ঠিক আছে। এগুলো আমি আলোচনা করছি না, এখানে বিভিন্ন ইয়ের কী দেওয়া আছে, আমাদের ফাদার দেওয়া আছে আর কি, ঠিক আছে। যেখানে এখানে দেখো হিস্ট্রিক্যাল জিওগ্রাফি ফাদার দেওয়া আছে, ঠিক আছে। হেকাডিয়াস জিওগ্রাফি ফাদার বলা হচ্ছে। এরাডোস্থেনিস ক্রেডিটেড ইন্ট্রোডাকশন টু দ্য ওয়ার্ল্ড জিওগ্রাফি, যে ক্ষেত্রে বলা হয়। এসব নোন ফাদার অফ টেলিওলজিক্যাল কনসেপ্ট। টেলিওলজিক্যাল অ্যাকচুয়ালি বলা হচ্ছে, যেখানে টেলিওলজিক্যাল কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সব কিছুই বলা হচ্ছে ডিভাইন পাওয়ার রয়েছে, মানে আমাদের যা কিছু হচ্ছে, এখানে যা কিছু ঘটছে, সব কিছুর একটা ডিভাইন, একটা বলতে পারি যে মানে কেউ একজন আছেন যিনি এই জিনিসগুলোকে পরিচালনা করছেন, ঠিক আছে। সেটা যে কেউ হতে পারে, কিন্তু সেটা কেউ একজন পরিচালনা করছেন মহাবিশ্ব থেকে বসে, ঠিক আছে। ডিভাইন পাওয়ার একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে সব কিছুকেই পরিচালনা করছেন একজন নির্দিষ্ট কেউ আছেন। এই কনসেপ্ট হচ্ছে টেলিওলজিক্যাল কনসেপ্ট। পরবর্তী ক্ষেত্রে দেখবো রিটার রয়েছেন টেলিওলজিক্যাল কনসেপ্ট নিয়ে, প্রচণ্ড মাথা তিনি মানে বলেছেন আর কি, ঠিক আছে। তারপরে এখানে হিপোক্রেটিস রয়েছে, ঠিক আছে। এছাড়াও আমাদের পসিডিনাস রয়েছে, জার্মান জিওগ্রাফার ফ্রেডরিক র্যাটজেল বলা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি ফাদার। তো এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে না, এগুলো আমি এখানে আলোচনা করছি না, আমরা যখন আস্তে আস্তে পড়বো থটটা, তখন আমরা এগুলো সব অলরেডি জেনে যাবো, চাপ নেওয়ার কিছু নেই।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি হেরোডোটাস। ঠিক আছে, হেরোডোটাসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনিও আমরা জানি যেটা, যে এনাকে কি বলা হয়, আমাদের ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ঠিক আছে, ইতিহাসের জনক, ফাদার অফ হিস্ট্রি বলা হয় তাকে। খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস তিনি বলেছিলেন, সেগুলো আমাদের এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট। হেরোডোটাস ইজ দ্য ফার্স্ট জিওগ্রাফার হু ইউজড দ্য লঙ্গিটিউডস অন ম্যাপ, যেটা আমরা দ্রাঘিমা বলে থাকি, দ্রাঘিমা, সেই দ্রাঘিমাটা প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন কে? হেরোডোটাস, মনে রাখবে এটা। হি কয়েন্ড দ্য ওয়ার্ড ডেল্টা, আমরা বলি না ডেল্টা, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা বা বদ্বীপ, সেই ডেল্টা কথাটা প্রথম ব্যবহার করেছিলেন কে? হেরোডোটাস। ঠিক আছে, মনে রাখবে এটা। রিলেটেড দ্য রিভারাইন ল্যান্ডস্কেপ, রিভারাইন ল্যান্ডস্কেপ মানে আমরা বুঝতে পারছি রিভারের দ্বারাই তো তৈরি হয় আমাদের বদ্বীপ। ঠিক আছে, তো সেই বদ্বীপ বা ডেল্টা, সেটা কিন্তু তিনিই প্রথম, আমরা বলি না যে গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে, তো গ্রিক যে ওয়ার্ড ডেল্টা, এটা প্রথম কিন্তু হেরোডোটাসই বলেছিলেন। স্টাডিজ ওয়ার কন্ডাক্টেড ইন ফ্লাড ইন দ্য নীল রিভার, ইটস হেরোডোটাস স্টার্টেড দ্য ফেমাস স্টেটমেন্ট ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল। তাহলে সেক্ষেত্রে কী করেছিলেন না, তিনি কিন্তু নীল রিভারের যে ফ্লাড নিয়েও তিনি স্টাডি করেছেন। এছাড়াও তিনি যে কথাটা বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল, আমরা পড়ি না যে মিশরকে নীল নদের দান বলা হয়, তো সেই ফেমাস স্টেটমেন্টটা তিনিই কিন্তু কী বলেছিলেন, প্রথম কিন্তু দিয়েছিলেন, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল। ঠিক আছে, নীল যে রিভার বা নীল নদ, তার গিফট হচ্ছে ইজিপ্ট। ঠিক আছে, কারণ আমরা জানি যে নীল নদের যে জল, সেই জলের মাধ্যমেই আমাদের ইজিপ্টে প্রচুর চাষবাস এগুলো হয়ে থাকে, তাই তো। খুব ইম্পর্টেন্ট, তার পরের লাইনটা দেখো কি বলছে, হেরোডোটাস ওয়াজ এ সাপোর্টার অফ দ্য আইডিয়া দ্যাট অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্ট্রিক্যালি। একদম হুবহু কোট অ্যান্ড কোট পরীক্ষায় তুলে দেয় এটা, অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি, অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্ট্রিক্যালি। ঠিক আছে, এই ওয়ার্ড, এই স্টেটমেন্টটা কে দিয়েছিলেন? এটা হবে আমাদের হেরোডোটাস। কি বলছে? অল হিস্ট্রি, সমস্ত ইতিহাস কি বলছে, মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি, মানে তাদের ভৌগোলিকভাবে কিন্তু বর্ণনা করা উচিত। ঠিক আছে, যে কোনো আমাদের হিস্ট্রির যেসব ইভেন্টগুলো হয়েছে, আমরা যদি পলাশী যুদ্ধ বলি, যদি আমরা বক্সারের যুদ্ধ বলি, বা আদার্স যেগুলো আমরা বলে থাকি, ঠিক আছে, সেগুলো কোন জায়গায় ঘটছে, সেই জিওগ্রাফিটা কি রয়েছে ওখানকার, বা ভৌগোলিকটা কি রয়েছে, ভূগোলটা কি রয়েছে ওখানকার, সেই হিসাবে বর্ণনা করতে হবে। এবং প্রত্যেকটা জিওগ্রাফির ইভেন্টকেও কিন্তু কি করতে হবে, হিস্ট্রিক্যালি কিন্তু আমাকে বর্ণনা করতে হবে। আমাদের পর্বত তৈরি বলো, নদীর গঠন বলো, বা নদী কীভাবে চেঞ্জ হচ্ছে, তার গতিপথ চেঞ্জ করছে, এগুলো সবই আমাদের হিস্ট্রি থেকে কিন্তু কী করতে হবে, হিস্ট্রি থেকে আমাকে দেখে 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 আসতে হবে, বা হিস্ট্রিভাবে আমাকে আলোচনা করতে হবে, ইতিহাসের আলোকে আমাকে আলোচনা করতে হবে। এটা এই জিনিসটা তিনি বলছেন। কিন্তু দিস স্টেটমেন্ট ইজ অরিজিনালি স্টেটেড বাই ইবন খলদুন লেটার অনলি, ডিউরিং দ্য টাইম অফ হেরোডোটাস দ্য স্টেটমেন্ট ওয়াজ নট দেয়ার। তো এটা একটা জেনারেল স্টেটমেন্ট বলা হয় যে এটা পরবর্তী ক্ষেত্রে নাকি খলদুন এটা ক্ষেত্রে পাওয়া গিয়েছিল, কিন্তু বলা হয় যে হেরোডোটাসের সময় এই জিনিসটা ছিল না, মানে এই কোটেশনটা, কিন্তু অ্যাকচুয়ালি এই কোটেশনটা তিনি যে বলেছিলেন তিনি কি হেরোডোটাসই ছিলেন আর কি, পরবর্তী ক্ষেত্রে এটা জানা যায়। হি ইজ রিকগনাইজড অ্যাজ এ হিস্ট্রিক্যাল জিওগ্রাফার, ফাউন্ডার অফ দ্য হিস্ট্রিক্যাল জিওগ্রাফি ইজ হোমার। আমরা এমনিতেও জানি যে আমাদের ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয়, এবং হিস্ট্রিক্যাল জিওগ্রাফিরও জনক কিন্তু আমাদের ফাউন্ডার, যেমন হোমারকে বলা হচ্ছে, এখানে আমাদের হিস্ট্রিক্যাল জিওগ্রাফার, ইনিও একজন, এনাকে বলা হয় হিস্ট্রিক্যাল জিওগ্রাফার। ঠিক আছে, হেরোডোটাস ডিভাইডেড দ্য ওয়ার্ল্ড ইন্টু 3 কন্টিনেন্টস, কি ইউরোপ, এশিয়া আর লিবিয়া। আগেরটা দেখলাম লিবিয়া মানে এশিয়া এবং আফ্রিকা ছিল, এখানে তিনি আলাদা করে ভাগ করছেন, ইউরোপ, এশিয়া এবং লিবিয়া হিসেবে ভাগ করছেন। এবং তার ফেমাস ওয়ার্ক কি, ওয়ার্কটা হচ্ছে হিস্ট্রি ও জিওগ্রাফি বলে তার একটা বই ছিল, সেই বইটা তিনি পাবলিশ করেছিলেন, ফেমাস ওয়ার্ক এটা। ঠিক আছে, হেরোডোটাসে এইটুকু জানলেই মোর দেন এনাফ। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। নেক্সট দেখো হিপোক্রেটস, খুব বেশি কিছু নেই, টুকটাক জেনে নাও। প্রডিউসড ওয়ার্ল্ড লার্জেস্ট মেডিকেল জিওগ্রাফি ইন দ্য এনসিয়েন্ট টাইম। তাহলে সেক্ষেত্রে তিনি কী করেছিলেন না, মেডিকেল জিওগ্রাফি, বিভিন্ন ধরনের যে ওষুধপত্র আমাদের যেসব জিওগ্রাফির ক্ষেত্রে রয়েছে আর কি, মেডিকেল জিওগ্রাফি একটা ব্রাঞ্চ আর কি জিওগ্রাফি। ঠিক আছে, খুব বেশি ব্যাপার নয়। তো সেই মেডিকেল জিওগ্রাফির জনক আমরা কাকে বলছি, আমরা হিপোক্রেটসকে বলে থাকি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তিনি অ্যাকচুয়ালি মেডিকেল জিওগ্রাফি নিয়ে অনেক কন্ট্রিবিউশন দিয়ে গেছিলেন আর কি, বিভিন্ন ধরনের ওষুধপত্র, ঠিক আছে, বিভিন্ন জায়গার, সেগুলো নিয়ে তিনি বলেছিলেন আর কি। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মেডিসিনাল জিওগ্রাফি। ওই বললাম মেডিকেল জিওগ্রাফি, মেডিসিনাল জিওগ্রাফি ব্যাপারটা ওইটা। ঠিক আছে, খুব চাপ নেওয়ার কিছু নেই, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। প্লেটো কি বলছে, ফার্স্ট টু হ্যাভ গিভেন দ্য কনসেপ্ট অফ এলিপ্টিক্যাল শেপড আর্থ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। তাহলে ইনিও কি বলছেন যে আমাদের ইউনিভার্সের সেন্টারে পৃথিবী রয়েছে, এবং এলিপ্টিক্যাল শেপড যে ব্যাপারটা, এলিপসয়েড আমরা জানি, এলিপসয়েড আমরা পড়েছি, আমরা এলিপস পড়েছি, এলিপসকে ধরে আমরা যখন ঘুরিয়ে দেবো তখন সেটাকে এলিপসয়েড বলা হয়। ঠিক আছে, আমরা এগুলো প্র্যাকটিক্যালি হয়তো দেখবো, কিন্তু একটু বলে দিচ্ছি এলিপ্টিক্যাল ব্যাপারটা কীরকম। অ্যাকচুয়ালি এলিপ্টিক্যাল বা এলিপসয়েড আমরা বলতে পারি, যে জিনিসটা বলা হয় এলিপসয়েড, পৃথিবী একটা এলিপসয়েড ব্যাপারটা কীরকম না, একটা ধরো আমাদের কী রয়েছে, আমরা এটা জানি একটা সার্কেল মানে বৃত্ত, আমরা যদি এরকম করি,
আমরা যদি বৃত্তটাকে এরকম করি, অর্থাৎ আমরা যদি এই দিকটা আমরা যদি কি করি, এই দিকটা যদি আমরা একটু বেশি চওড়া করি আর এই দিকটা যদি আমরা একটু কম চওড়া করি, মানে উপরটা এবং নিচটাতে যদি আমরা প্রেস করি, উপরটাতে এবং নিচটাতে, তাহলে কি হবে, মাঝটা চাপা হয়ে যাবে এবং দুদিকটা স্ফীত হয়ে যাবে। যেটা আমরা জানি যে আমাদের পৃথিবী উত্তর দক্ষিণ সামান্য আমাদের চাপা এবং পূর্ব পশ্চিম সামান্য ফোলা, আমরা জানি তো এটা, ঠিক আছে। 12,757 আর 12,714 আমাদের পৃথিবীর দুটো ব্যাস, যাই হোক সেগুলো আলাদা জিনিস। তাহলে এইটাকে বলা হয় এলিপস। এলিপস মানে এলিপসের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে মেজর এক্সিস আর একটা হচ্ছে মাইনর এক্সিস। মেজর বলতে কোনটা, এইটাকে বলা হয় মেজর এক্সিস, ঠিক আছে, আর এটাকে বলা হয় মাইনর এক্সিস, ঠিক আছে। মাইনর এক্সিস, মেজর এক্সিস এবং মাইনর এক্সিস বলা হয় থাকে। তো এই মেজর এক্সিস এবং মাইনর এক্সিসকে আমরা যখন ঘুরিয়ে দেবো, আমরা এটা একটা আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের 2D, এটা হচ্ছে আমাদের কি, এটা 2D সারফেস, মানে 2 ডাইমেনশনাল, ঠিক আছে। যখন আমরা ঘুরিয়ে দেবো, মানে এটা কল্পনা করো 2D সারফেস, যখন এটা ঘুরিয়ে দেবো, আমরা যদি একটা বৃত্তকে যদি ঘুরিয়ে দিই কি হবে, বৃত্তকে ঘুরিয়ে দিলে আমাদের কি হয়, স্ফিয়ার হয়, গোলক, আমরা জানি তো গোলক, আমরা শর্টপাট খেলেছি, আমরা লোহার বল নিক্ষেপ দেখেছি স্কুলে, সেটা হচ্ছে একটা গোলক, স্ফিয়ার। তাহলে বৃত্তকে ঘুরিয়ে দিলে স্ফিয়ার হচ্ছে, সেরকম এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এলিপস। এলিপসকে ঘুরিয়ে দিলে কি হবে, এলিপসয়েড তৈরি হয়ে যায়, মানে সেটা আমাদের কি হবে, ডিমের মতো হয়ে যাবে, ডিমটা যেমন জাস্ট ডিম যেমন দেখতে হয় সেরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলছি, এলিপসয়েড বলছি, বোঝা গেল। এই জিনিসটা হচ্ছে আমাদের এইরকম শেপটা বলছে পৃথিবীর, সেটা তিনি প্রথম কিন্তু বলেছিলেন কনসেপ্টটা। He was a proponent of geocentric theory which explained the earth as a center of universe. তাহলে আমরা জিওসেন্ট্রিক এবং হেলিওসেন্ট্রিক জিনিসটা পড়েছি অলরেডি, ক্লাস 9-এ মনে পড়েছি আমরা, ঠিক আছে। কি বলা হয় জিওসেন্ট্রিকে, যেখানে পৃথিবী কি রয়েছে, পৃথিবী রয়েছে আমাদের কেন্দ্রে এবং পৃথিবীকে ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে বাকি আমাদের সূর্য বা বলো বাকি গ্রহগুলো বলো সেগুলো ঘুরছে। জিওসেন্ট্রিক, জিও কথার অর্থ কি, পৃথিবী সেন্টারে রয়েছে, কেন্দ্রে রয়েছে, ঠিক আছে, আর বাকিগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই আর্থ এজ এ সেন্টার অফ দ্য ইউনিভার্স, মাঝে রয়েছে তাকে কেন্দ্র করে ঘুরছে, জিওসেন্ট্রিক থিওরি। আর হেলিওসেন্ট্রিকটা কি, সূর্য মাঝে রয়েছে তাকে কেন্দ্র করে বাকিগুলো ঘুরছে, মানে বাকি গ্রহগুলো ঘুরছে, ঠিক আছে। তাহলে জিওসেন্ট্রিক যে কথাটা সেটা কিন্তু প্লেটো বলতেন আর কি, জিওসেন্ট্রিকের মতবাদের ইয়ে ছিলেন, ঠিক আছে। প্লেটো ফলো ডিডাকটিভ অ্যাপ্রোচ ইনস্টেড অফ ইন্ডাকটিভ অ্যানালিসিস। তো ডিডাকটিভ ইন্ডাকটিভটা আমি এখানে অতটা বলছি না, তাও একটু হালকা করে বলে দিচ্ছি। ডিডাকটিভ ইন্ডাকটিভ আচ্ছা এখানে রয়েছে, পরে বলছি ওটা। আচ্ছা, রিপাবলিক ইজ দ্য ফেমাস ওয়ার্ক অফ প্লেটো। রিপাবলিক বলে একটা তার কি ছিল, তার একটা ফেমাস কাজ আছে, বই আছে, পাবলিকেশন আছে, সেটা তুমি দেখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে প্লেটো। এবার ডিডাকটিভ আর ইন্ডাকটিভ যে অ্যাপ্রোচটা সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এর বাংলাটা আমি কোনটা কি বোটে আমি জানি না, অবরোহ এবং আরোহ বলে, কোনটা অবরোহ কোনটা আরোহ তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ যাদের 11-12 যাদের ফিলোসফি ছিল তারা ভালো করে জিনিসটা বুঝতে পারবে যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ, এবং যাদের নেটের ফার্স্ট পেপারে এইটা আছে কিন্তু, ডিডাকটিভ ইন্ডাকটিভ যে অ্যাপ্রোচটা, লজিক্যাল রিজনিং ওইখানে কিন্তু আছে। ব্যাপারটা কি, খুব সহজ ভাষায় বলছি, দুটো অ্যাপ্রোচ হয় কোনো একটা স্টাডি করার ক্ষেত্রে, কোনো একটা জায়গায় রিসার্চ করার ক্ষেত্রে, বা আমাদের কোনো একটা জায়গায় আমরা কিছু জানার ক্ষেত্রে। একটা ডিডাকটিভ, একটা ইন্ডাকটিভ। ডিডাকটিভটা কি, ডিডাকটিভটা হচ্ছে আমাদের যেখানে আমরা কি করব, যেখানে আমরা জেনারেল টু স্পেসিফিক যাব, জেনারেল থেকে স্পেসিফিক যাব। কিরকম ব্যাপারটা, তো একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জেনারেল থেকে স্পেসিফিক কিরকম, আমি বললাম যে মানুষ হয় মরণশীল, শ্যাম হয় মানুষ, অতএব শ্যাম হয় মরণশীল, বা রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। আগে জেনারেলাইজেশন করে দিলাম যে সমস্ত মানুষই আমার মরণশীল, রাম হচ্ছে একজন মানুষ, রাম হচ্ছে মরণশীল। তাহলে প্রথমটা হচ্ছে সকলকে বোঝাচ্ছে, সকল মানুষ হয় মরণশীল, সমস্ত মানুষ প্রজাতিকে বোঝাচ্ছে। তার থেকে একটা ছোট পার্ট হচ্ছে রাম, সেই রাম হচ্ছে মরণশীল, রাম হচ্ছে মানুষ, সেই মানুষের একটা পার্ট হচ্ছে রাম, রাম হচ্ছে মানুষ, আর রাম যেহেতু মানুষ সেই জন্য রাম হচ্ছে মরণশীল। এখানে যেমন উদাহরণ দেখো, অল অ্যাপেলস আর রেড, এভারেস্ট ইজ অ্যান অ্যাপেল, দাস এভারেস্ট ইজ রেড। তাহলে কি বলা হচ্ছে, আগেই বলে দেওয়া হচ্ছে, আগে জেনারেলাইজেশন করে দেওয়া হচ্ছে, আগে জেনারেল করে হচ্ছে সমস্ত আপেল হচ্ছে লাল। এভারেস্ট যেহেতু একটা আপেল, এভারেস্টটা অবশ্যই লাল, কারণ কি এভারেস্টটা আমার আপেল হয়, আগেই তো বলেছে সমস্ত আপেল লাল, এভারেস্ট যেহেতু একটা আপেল হচ্ছে তাহলে কি আপেল মানেই লাল হবে, তাহলে এভারেস্ট আপেল, এভারেস্টও লাল। বোঝা গেল কি বললাম? তাহলে আগে জেনারেল, সেখান থেকে স্পেসিফিক আসছি, মানে আগে বড়টা বলে দেওয়া হচ্ছে, সেখান থেকে ছোট ছোটতে আসছি। সকল মানুষের মরণশীল একদম বড়, সেখান থেকে ছোট কথা হচ্ছে রাম হয় মানুষ, সেখান থেকে একটা পার্ট হচ্ছে রাম হয় মরণশীল। যদি বলতাম যে শ্যাম হয় মানুষ, শ্যাম হয় মরণশীল, ছোট ছোট পার্ট, প্রথমেই বড় পার্টটা বলবো তারপর ছোট পার্ট বলবো। আগেই বললাম অল অ্যাপেলস আর আমাদের রেড, সেখান থেকে একটা পার্ট হচ্ছে এভারেস্ট, এভারেস্ট রেড। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। তুমি ইন্ডাকটিভটা বললে আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডাকটিভটা অন্যরকম। কিরকম? এখানে যেমন বলছিলাম যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল, এখানে ওরকম বলবো না। এখানে কি বলবো, এখানে ছোট ছোট থেকে আমরা বড়র দিকে যাব। প্রথম বলবো রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, আরও কারো নাম বলো, সে হয় মরণশীল, এক্স হয় মরণশীল, জেড হয় মরণশীল, এরকম করে অনেকজনকে আমি দেখলাম যে তারা কিন্তু মরণশীল। অতএব সকল মানুষ হয়
মরণশীল। তাহলে এখানে দেখো রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, এক্স হয় মরণশীল, ওয়াই হয় মরণশীল, জেড হয় মরণশীল, ছোট 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 সবাইকে নিচ্ছে একে একে। এরকম করে অনেকগুলো আমি অবজারভেশন দেখলাম, অনেকগুলো উদাহরণ দেখলাম ঘুরে ঘুরে। তারপরে সেখান থেকে আমি কি করলাম, সেখান থেকে আমি আমার একটা কনক্লুশন ড্র করলাম, একটা সিদ্ধান্তে এলাম কি না রাম বা শ্যাম যেই মানুষ হোক না কেন সবাই মানুষ, সেই জন্য সবাই মরছে, তার জন্য সমস্ত মানুষই কিন্তু মরণশীল, কেউ কিন্তু জীবিত থাকবে না। বোঝা গেল? এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, কি বলছে এখানে উল্টোটা দেখো, জেনারেল টু স্পেসিফিক হলো, এটা স্পেসিফিক টু জেনারেল। ছোট ছোট থেকে আমরা কি করবো, স্পেসিফিক থেকে ছোট ছোট, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, এই হয় মরণশীল, অতএব আমার সকল মানুষ হয় মরণশীল। বোঝা গেল কি বললাম? এক্সাম্পল কি বলছে, শ্বেতা ইজ পোলাইট, নেহা ইজ পোলাইট, এছাড়া বন্দনা ইজ পোলাইট, ডাস অল উমেন আর পোলাইট। বোঝে? এখানে কজনকে নেওয়া হয়েছে, তিনজনকে, শ্বেতা, নেহা এবং বন্দনা, এই তিনজনই পোলাইট, তার জন্য বলছে সকল উমেন হয় পোলাইট। বোঝা গেল? তাহলে এক ছোট 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 উদাহরণ নিলাম, সেখান থেকে আমি বললাম জিনিসটা। তাহলে আমি যখন এরকম করবো, এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো আমরা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। তাহলে ডিডাকটিভ অ্যাপ্রোচ আগে আমি বলে দিলাম সকল মানুষ হয় মরণশীল, রামকে আমি দেখলাম মানুষ, রামও তাহলে অবশ্যই মরণশীল হবে। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ কি, ছোট 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 নিলাম, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, আরও 10 জনকে দেখলাম, আরও 20 জনকে দেখলাম, তারপর আমি কনক্লুশন টানলাম যে না, এরা যখন মানুষ, এরা যখন মরছে, তার মানে সকল মানুষ হয় মরণশীল। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এরকম বিভিন্ন ভাগ রয়েছে, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। তো আপাতত এটুকু জেনে রাখো। আচ্ছা, ইউডক্সাস খুব একটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি জেনে রাখো। ডেভেলপড এ থিওরি অফ ক্লাইমেট জোন বেসড অন ইনক্রিজিং স্লোপ ফ্রম দ্য সান অন এ স্ফেরিক্যাল সারফেস। তাহলে সেক্ষেত্রে তিনি কীভাবে আমাদের স্লোপ বা ঢালটা কীভাবে বাড়ছে, আমার সূর্য থেকে ঢালটা কীভাবে বাড়ছে, সেই হিসাবে তিনি কী করেছিলেন, কতগুলো ক্লাইমেট জোনে ভাগ করেছিলেন। এইটুকুই কন্ট্রিবিউশন, বেশি জানার দরকার নেই, টুকটাক জেনে রাখো যে স্লোপ বা ঢালটা কীভাবে আমার সূর্য থেকে বাড়ছে আস্তে আস্তে, এবং তার ফলে ক্লাইমেট জোনগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিস নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এর বেশি জানার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পলিম্যাথ ডিউরিং ক্লাসিক্যাল গ্রিক টাইম। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার অ্যান্ড লেটার হি বিকেম দ্য টিউটর অফ আলেকজান্ডার দি গ্রেট। খুব ইম্পর্টেন্ট, এটা অলরেডি তোমরা জানো, টিউটর অফ আলেকজান্ডার দ্য গ্রেট। It is Aristotle who initiated scientific procedures in analysis and synthesis of information. He founded the fundamental principle of scientific exploration. খুব ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন, সরি। কি বলা হচ্ছে, অ্যারিস্টটল যিনি ছিলেন, এই অ্যারিস্টটলের নাম তোমরা অলরেডি পড়েছো, আমরা দেখেছি অ্যারিস্টটল, সক্রেটিস, বড় বড় ফিলোসফার ছিলেন, বড় বড় দার্শনিক ছিলেন এনারা, ঠিক আছে? তো সেই সময় কিন্তু তিনি আমাদের পলিম্যাথসের সেই সময় ফেমাস পলিম্যাথ ছিলেন, এবং তিনি কিন্তু একজন গ্রেট ফিলোসফার ছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে আলেকজান্ডার দি গ্রেট, আমরা পড়েছি আলেকজান্ডার দি গ্রেট, যিনি আমাদের ধনানন্দের সময় ভারতে এসেছিলেন, ঠিক আছে? সেই সময় আমাদের যখন নন্দবংশ চলছে সেই সময়, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। তো সেই আলেকজান্ডার দি গ্রেটের তিনি কিন্তু কি ছিলেন, টিউটর ছিলেন, তিনি কিন্তু তাকে পড়িয়েছেন আর কি, ঠিক আছে? এবং অ্যারিস্টটলই প্রথম যিনি কী করেছেন, সায়েন্টিফিক প্রসিডিওর ইন অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস অফ ইনফরমেশন। সায়েন্টিফিক প্রসিডিওর কী হওয়া উচিত, অর্থাৎ আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে কী ভূমিকা হওয়া উচিত, বা বৈজ্ঞানিক প্রসিডিওরটা কীরকম হওয়া উচিত, পদ্ধতিটা কীরকম হওয়া উচিত, কোনো একটা জিনিসের অ্যানালিসিস করার ক্ষেত্রে, বিশ্লেষণ করার ক্ষেত্রে, কোনো একটা জিনিসের ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে সায়েন্সের কী রোল থাকা উচিত, এই প্রসিডিওরটা কী হবে, প্রক্রিয়াটা কী হবে, ধাপগুলো কী হবে, এইটা কিন্তু প্রথম ইনিশিয়েটেড করেছিলেন কে, আমাদের অ্যারিস্টটল। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? হি ফাউন্ডেড দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। কোনো একটা জিনিসের বৈজ্ঞানিক যখন আমরা ধারণা দেবো, বা বৈজ্ঞানিকভাবে যখন কোনো জিনিসের ব্যাখ্যা করব, সেই তার যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কী হবে, তার মৌলিক ধারণা কী হবে, কীভাবে আমরা কোনো একটা জিনিসকে আমরা বিজ্ঞানের আলোকে কী করব, আমরা সেটাকে ব্যাখ্যা করব, সেই জিনিসটা প্রথম কিন্তু অ্যারিস্টটলে দেখিয়েছিলেন। এটা কিন্তু মনে রাখতে হচ্ছে। নেক্সট কি বলছে, অ্যারিস্টটল ইজ দ্য ফাদার অফ টেলিওলজিক্যাল কনসেপ্ট। খুব ইম্পর্টেন্ট, মনে রাখো, এরিস্টটল হচ্ছে টেলিওলজিক্যাল কনসেপ্ট। আমি আগেই বললাম যে টেলিওলজিক্যাল কনসেপ্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটাকে বাংলায় বলা হয় পরম কারণবাদ। তার মানে কি, তার মানে হচ্ছে যে সমস্ত কিছুই, এভরিথিং, যে আমাদের পৃথিবীতে যা রয়েছে সব কিছুই কিন্তু কী হচ্ছে না, সব কিছুই আমাদের তৈরি করেছে কোনো একটা ডিভাইন পাওয়ার, একজন মানে ঐশ্বরিক ক্ষমতাশালী কেউ একজন তৈরি করেছেন, ঠিক আছে? সমস্ত কিছু যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, যা কিছু রয়েছে, সেটা মানুষ হোক, কোনো প্রাণী হোক, উদ্ভিদ হোক, পৃথিবী হোক, মাটি হোক, জল হোক, যে কোনো কিছু একজনই তৈরি করেছেন। তিনি একজন রয়েছেন যিনি কিন্তু এই সমস্ত জিনিসটাকে কন্ট্রোল করছেন। এখানে দেওয়া রয়েছে, দ্য কনসেপ্ট একসেপ্ট এ সুপার ন্যাচারাল পাওয়ার অ্যাজ দ্য কজ অফ পারফেকশন ইন দ্য ইউনিভার্স। এত সুন্দরভাবে যে পৃথিবীটাকে তৈরি করেছে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে, সূক্ষ্মভাবে। তো এই জিনিসটা কিন্তু কি না, এই জিনিসটা হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার কেউ একজন আছে, যে কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি কন্ট্রোল করছে, পুরোপুরি হ্যান্ডেল করছে, এই পুরো জিনিসটাকে কিন্তু কি করেছে, তৈরি করেছে, ঠিক আছে? এবং আমি পার্সোনালি এই টেলিওলজিক্যাল কনসেপ্টের বিশ্বাসী, ঠিক আছে, যে কেউ একজন আছেন যিনি কিন্তু পুরো জিনিসটাকে কন্ট্রোল করছেন, পুরো জিনিসটাকে তৈরি করছেন, এবং খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে।
নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট হচ্ছে অ্যারিস্টটল ইজ রিকগনাইজড অ্যাজ দ্য ফাদার অফ সায়েন্স। অ্যারিস্টটলকে ফাদার অফ সায়েন্স বলা হয়। হি বিলিভড ইন এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে ডিটারমিনিজম বা আমাদের নিয়ন্ত্রণবাদ বলা হচ্ছে, যেখানে কি বলা হচ্ছে যে পরিবেশই সব জিনিসকে নিয়ন্ত্রণ করছে। তো তিনি কি ছিলেন? তিনি হচ্ছেন এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। অনেক সময় ডিটারমিনিজমকে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম বলা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ডিটারমিনিজমকে আবার ভাগ করা হয় এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, ক্লাইমেটিক ডিটারমিনিজম, ঠিক আছে। এছাড়াও আমাদের ফুড হ্যাবিটের উপরে নির্ভর করে একটা ডিটারমিনিজম করা হয়েছে, ঠিক আছে, এরকমভাবে করা হয়। কিন্তু এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমটা অ্যাকচুয়ালি ডিটারমিনিজমকেই বলা হয়ে থাকে, যেখানে বলা হচ্ছে সব কিছুই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, পরিবেশেই সব কিছু সর্বেসর্বা, পরিবেশে সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, তিনি এটাই বিশ্বাসী ছিলেন। এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম সেজ দ্যাট দ্য লিভিং হ্যাবিটেট, যেটা বললাম সেটাই। ফর এক্সাম্পল, ডেজার্ট প্ল্যান্টস হ্যাভ হায়ার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম্পেয়ারিং উইথ ট্রপিক্যাল প্ল্যান্টস। দ্য ক্যারেক্টার অফ হিউম্যান বিং হ্যাজ বিন মডিফাইড উইথ দ্য ক্লাইমেট অ্যান্ড টেরেন। তার সেক্ষেত্রে কি বলা হচ্ছে, তিনি বলছেন যে আমাদের এনভায়রনমেন্টের একটা পার্ট হচ্ছে ক্লাইমেট, সেই ক্লাইমেটের উপরে নির্ভর করছে আমাদের কীভাবে উদ্ভিদগুলো কীরকম হবে। যেমন ডেজার্ট এরিয়া, মানে মরুভূমি অঞ্চল, সেখানকার আমাদের যে প্ল্যান্টগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে ক্যাকটাস বা বিভিন্ন ধরনের যে মরু উদ্ভিদ রয়েছে, তাদের অভিযোজনের ফলে কি হয়, তাদের ওয়াটারের যে হোল্ডিং ক্যাপাসিটি, ওয়াটার জল ধরে রাখার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু অনেকটাই বেশি কাজের তুলনায় যেগুলো ক্রান্তীয় অঞ্চলে আছে। এবং হিউম্যান বিং, মানুষের যে চরিত্র, মানুষের যে ব্যবহার, মানুষের যে কি বলবো, মানুষের যে ক্যারেক্টার, সেগুলো কিসের উপর নির্ভর করছে? সেগুলো নির্ভর করছে আমাদের ওখানকার জলবায়ু, ওখানকার পরিবেশ, ওখানকার ভূমিরূপ, এগুলোর উপর নির্ভর করছে। এই জিনিসটা তিনি মনে করতেন, বোঝা গেল? আচ্ছা, অন কন্ট্রারি উইথ প্ল্যাটো হু ফলো ডিডাকটিভ অ্যাপ্রোচ, অ্যারিস্টটল ওয়াজ সাপোর্টার অফ ইন্ডাকটিভ। আমি আগেই বলে দিলাম ইন্ডাকটিভ ডিডাকটিভ ব্যাপারটা কি, সেটা তোমরা দেখে নেবে। ফেমাস জিওগ্রাফিক্যাল ওয়ার্কস অফ অ্যারিস্টটল কি রয়েছে? অন দ্য হেভেন্স, ট্রিটিজ অন দ্য হেভেন্স, অনেক সময় অন দ্য হেভেন্সও থাকে, ট্রিটিজ অন দ্য হেভেন্সও থাকে। আর মিটিওরোলজিকা, এই মিটিওরোলজি জায়গাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মিটিওরোলজিকা, আবহাওয়া সম্বন্ধে তিনি কিন্তু একটা বই লিখেছিলেন, যেটা বলে মিটিওরোলজিকা। আর অন দ্য হেভেন্স বা ট্রিটিজ অন দ্য হেভেন্স, এই বই দুটো, এগুলো মনে রাখবে একটু, ঠিক আছে। আচ্ছা, অ্যারিস্টটলের পরে কি রয়েছে? পাইথিয়াস রয়েছে, ঠিক আছে। তো দ্য গ্রেট এক্সপ্লোরার ইন এনসিয়েন্ট গ্রিক, পাইথিয়াস রিচ হরাইজন which were unknown till date. He was the first known scientific visitor to see and describe the Arctic and polar ice. এইখানটাই আমাকে কিন্তু ভালো করে ফোকাস করতে হবে, ঠিক আছে। কি বলছে? তিনিই প্রথম ছিলেন যিনি কিন্তু আর্কটিক, মানে আমাদের একদম উত্তর মেরু, এবং যে পোলার আইসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে বরফগুলো রয়েছে পোল বা মেরু অঞ্চলে, সেগুলো তিনি কিন্তু প্রথম সায়েন্টিফিক ভিজিটার ছিলেন, যিনি গিয়েছিলেন এবং তিনি দেখেছেন এবং ডিসক্রাইব করেছেন, বিভিন্নভাবে বর্ণনা করেছেন, ঠিক আছে। এবং হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট নোন টু ডিসক্রাইব দ্য মিস্ট্রি অফ মিডনাইট সান। আমরা জানি না যে আমাদের মরু অঞ্চলে আমাদের কি হয়, আমাদের মেরু অঞ্চলে কি হয় না, আমাদের নিশীথ সূর্যের দেশ বলা হয় বিভিন্ন দেশগুলো রয়েছে, নরওয়ে, সুইডেন, কানাডা, ঠিক আছে। কেন বলা হচ্ছে? কারণ এখানে রাত্রেবেলা নাকি সূর্য দেখা যায়, কিন্তু ব্যাপারটা তো এরকম নয়। ব্যাপারটা হচ্ছে মিস্ট্রিটা কী ছিল, তখনকার মানুষ ওই জিনিসটা ভাবতো, কিন্তু মিস্ট্রিটা আমরা এখন বুঝতে পারছি যে কী ব্যাপার, যে আমাদের এটা লোকেশনটার জন্য বা পৃথিবীর ওরকম টিল্টেড বা হেলে থাকার জন্য এরকম জিনিসটা হয়। তো এই যে মিস্ট্রিটা, এই মিস্ট্রিটা প্রথম কিন্তু তিনিই ডিসক্রাইব করেছিলেন, যে মিডনাইট সান বা রাত্রেবেলা যে সূর্য, নিশীথ সূর্য যেটা রাত্রেবেলা সূর্য, কেন এই জিনিসটা হচ্ছে ওই জায়গাতে। কারণ তিনি আর্কটিক, পোলারাইজ ওই জায়গাগুলোতে ঘুরেছেন, আমাদের যে মেরু অঞ্চলগুলো সেগুলোতে দেখেছেন, ঠিক আছে। পাইথিয়াস সেলড টু দ্য নর্থওয়ার্ড লিমিট অফ দ্যাট হ্যাবিটেড ওয়ার্ল্ড, হি রিলেটেড দ্য ফিনোমেনন অফ টাইডস ভেরিয়াস ফেজ অফ মুন। তার সেক্ষেত্রে তিনি কী করেছেন? তিনি বিভিন্ন ধরনের যে মুন বা চাঁদের যে বিভিন্ন ধরনের ফেজগুলো রয়েছে, টাইডসের জোয়ারের যে ফেজগুলো, সেগুলো নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন, ঠিক আছে। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এবার হচ্ছে এরাটোস্থেনিস। এরাটোস্থেনিসটা খুব ইম্পর্টেন্ট। এরাটোস্থেনিসটা কত পরে আছে দেখো, আমাদের আগে আমরা হেকারিয়াস বললাম, যিনি যাকে ফাদার অফ জিওগ্রাফি বলছিলাম, তার অনেক পরে এরাটোস্থেনিস এসেছেন, যিনি কিন্তু এই আমাদের তাকেও ফাদার অফ জিওগ্রাফি বলা হচ্ছে। কারণ তখনও পর্যন্ত কি হয়নি, জিওগ্রাফি টার্মটা কিন্তু ইউজ হয়নি, তখন পড়া হতো জিওগ্রাফি বিভিন্ন জিনিসপত্র, পরবর্তী ক্ষেত্রে টার্মটাকে বা শব্দটাকে ব্যবহার করা হয়েছিল। তো এরাটোস্থেনিস কিন্তু কি বলা হয়, কয়েন দ্য ওয়ার্ড জিওগ্রাফি অ্যান্ড ইজ রিকগনাইজ অ্যাজ দ্য ফাদার অফ জিওগ্রাফি। জিওগ্রাফির ফাদার এনাকে বলা হয় ওই টার্মটার জন্য, জিওগ্রাফি যে টার্মটা। এরাটোস্থেনিস ইজ অলসো নোন অ্যাজ ফাদার অফ জিওডেসি। পৃথিবীর যে আকৃতি, সেই আকৃতির সম্বন্ধীয় যে বিজ্ঞান, আকৃতি নিয়ে যে আলোচনা, ঠিক আছে, এটাকে জিওডেসি বলি আমরা। তো সেটা আমাদের জিওগ্রাফির মতো একটা সেপারেট ব্রাঞ্চ বলতে পারো তুমি। তো সেটারও ফাদার কাকে বলা হয়? এরাটোস্থেনিসকেই বলা হয় থাকে। হি ক্যালকুলেটেড দ্য সার্কামফারেন্স অফ দ্য আর্থ উইথ গ্রেট প্রেসিশন। আমাদের যে সার্কামফারেন্সটা যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, আমাদের গোটা পৃথিবীর যে পরিধিটা রয়েছে, সেটা কিন্তু প্রথম কিন্তু তিনিই কিন্তু খুব সূক্ষ্মভাবে বলতে পারো যে খুব মানে নিখুঁতভাবে, বিশাল কিছু ভুল হয়নি, তার যে ক্যালকুলেশন ছিল, তিনিই প্রথম ছিলেন যিনি গ্রেট প্রেসিশন, মানে খুব সূক্ষ্মভাবে তিনি কিন্তু এটা আলোচনা করেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু আমাকে মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। এবং তিনি কি বলেছিলেন, তিনি যেটা
ইয়ে করেছিলেন, তিনি যেটা অ্যাসার্ন করেছিলেন যে তিনি অনুমান করেছিলেন যে ইকুয়েটর হচ্ছে কত মাইল না আমাদের 25,000 মাইলস। ইকুয়েটর যে লেন্থটা, গোটা ইকুয়েটর যেটা আমরা ইকুয়েটর মানে কি নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার পুরো লেন্থটা তিনি কত ভেবেছিলেন, তো ভেবেছিলেন যে 25,000 মাইলস। কিন্তু আমরা কত দেখি সেটা কাছাকাছি, ঠিক আছে। অ্যাকচুয়াল ইকুয়েটোরিয়াল সার্কামফারেন্স ইজ অ্যাবাউট 24,901 মাইলস, যেটা খুব কাছাকাছি, সিমিলার একদম, ঠিক আছে। এবং পোলার সার্কামফারেন্স কত 24,861। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাই যে পোলের কাছে আমাদের যে সার্কামফারেন্স সেটা হচ্ছে 24,860 মাইলস, আর ইয়ের ক্ষেত্রে 24,901 নিরক্ষরেখার ক্ষেত্রে। তাহলে সেইটা কিন্তু তিনি 25,000 মাইলস বলেছিলেন, যেটা খুব কাছাকাছি, 24,901 আর এটা 25,000, খুব কাছাকাছি। তিনি অ্যাকুরেটলি কিন্তু এটা তিনি দেখিয়েছিলেন। এরাটোস্থেনিস ক্লাসিফাইড দ্য আর্থ ইন্টু 5 ক্লাইমেটিক জোন, যেটা আমি আগেই ছবিটা দেখালাম না, সেটা অ্যাকচুয়ালি যেটা কথা আগেরটাও 5টা জোনে ভাগ করেছিল, কিন্তু সেখানে টার্মগুলো অন্য অন্য ছিল, ঠিক আছে। সেখানে টার্মগুলো অন্য অন্য ছিল, ইকুইটোরিয়াল জোন, তারপরে তোমার সাবট্রপিক্যাল জোন, এবং তারপর আমাদের কি ছিল, তারপর আমাদের ওই ফ্রিজিড জোন। এখানে তিনি যে ভাগটা করছেন 1 টরিড জোন, 2 টেম্পারেট জোন আর 2 ফ্রিজিড জোন। মানে এটা হচ্ছে আমাদের কি এই মাঝ বরাবর আর কি নিরক্ষরেখা, এবং তার দুই পাশে যে ক্রান্তীয় রেখা রয়েছে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের মাঝে, এটাকে তিনি বলছেন কি না টরিড জোন। তারপরে কি রয়েছে আমাদের টেম্পারেট জোন, নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং তারপরে একদম যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলছে তিনি ফ্রিজিড জোন, মানে যেখানে বরফ প্রায় থাকে, ঠিক আছে। এই 5টা জোনে তিনি ভাগ করেছিলেন প্রথম, এটা কিন্তু পরীক্ষায় আসে, বোঝা গেল। এই 5টা জোন পড়ে পরীক্ষায়। Eratosthenes developed the system of coordinates for the first time, latitude এবং longitude, which made pointing any spot on the globe possible. তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো একটা মানুষের লোকেশন, প্রবাবলি লোকেশন জানার ক্ষেত্রে আমাদের কি জানা দরকার, ল্যাটিটিউড এবং লংগিটিউড। এছাড়াও আরও জিপিএস ব্যবহার করা হয়, টাইম ব্যবহার করা হয়, অল্টিটিউড ব্যবহার করা হয়, সেগুলো আলাদা জিনিস। কিন্তু আমাদের কোনো একটা স্থানাঙ্ক জানার ক্ষেত্রে কি জানি আমরা, ল্যাটিটিউড এবং লংগিটিউড দরকার, ঠিক আছে। এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আমরা জানি, এক্স এবং ওয়াইয়ের যে আমাদের স্থানাঙ্ক সেটা জানতে হবে, ঠিক আছে। তাহলে ল্যাটিটিউড এবং লংগিটিউড অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমার ক্ষেত্রে আমাদের যেখানে কাট করে সেটার আমরা কোনো একটা পয়েন্ট আমরা লোকেশন বলতে পারি, যেখানে কাট করছে, যেখানে দুটো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, একটা অক্ষরেখা একটা দ্রাঘিমা রেখা কাট করছে, সেটাকে আমরা কি বলছি, আমরা সেটাকে বলছি যে এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, যেটা কোনো একটা জায়গার অবস্থানকে বোঝায়। তো সেই ল্যাটিটিউড লংগিটিউডের ধারণাটা তিনি কিন্তু প্রথম এখানে কিন্তু বলেছিলেন। ইম্পর্টেন্ট ওয়ার্ক কি আছে, জিওগ্রাফি বা জিওগ্রাফিয়া, ঠিক আছে, জিওগ্রাফিকা নয়, জিওগ্রাফিয়া, GEOGRAPHIA, জিওগ্রাফিয়া বা জিওগ্রাফিও বলে থাকি, যে জিওগ্রাফি সম্বন্ধে আলোচনা রয়েছে, এটা কিন্তু এইটা তার বই, ঠিক আছে। Eratosthenes had worked in ওয়েল ফেমাস লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া, আলেকজান্দ্রিয়ার যে ফেমাস লাইব্রেরি, সেখানে কিন্তু তিনি কি করেছেন, তিনি অনেকদিন কাজ করেছেন অ্যাজ এ চিফ লাইব্রেরিয়ান, তিনি প্রধান এখানে লাইব্রেরিয়ান হিসাবে ছিলেন। ইজ ডিউরিং দিস টাইম হি ড্রাফটেড এ ট্রিটিস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হুইচ হি কল্ড জিওগ্রাফি। এই যেটা বললাম জিওগ্রাফি, এটা তিনি ওখানে বসেই তিনি কিন্তু লিখেছিলেন। হি কম্বাইন টু গ্রিক ওয়ার্ড জিও, অ্যাকচুয়ালি জি হয়, জিও নয় জিই, ঠিক আছে, জি হয় আর কি। অ্যান্ড গ্রাফিয়ান হয় কম্বাইন্ড ফ্রম মিন রাইটিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা জানি যে আমাদের ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আমরা বলে থাকি। তো সেই জিনিসটাই কিন্তু এখানে তিনি বসে করেছেন, কোথায়, লাইব্রেরি অফ দ্য আলেকজান্দ্রিয়া, অর্থাৎ আলেকজান্দ্রিয়ার যে লাইব্রেরি, সেখানে তিনি অনেকদিন ধরে চিফ লাইব্রেরিয়ান হিসেবে ছিলেন, মুখ্য লাইব্রেরিয়ান হিসেবে ছিলেন, এবং সেখানে থেকেই তিনি কিন্তু কী করেছেন, আমাদের একটা ট্রিটিস লিখেছিলেন, যেটা জিওগ্রাফি বা জিওগ্রাফিয়া, যেখানে তিনি এই টার্মটা ইউজ করেছিলেন, জিওগ্রাফি, বোঝা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে হিপারচাস, ঠিক আছে। হিপারচাস ওয়াজ এ গ্রিক অ্যাস্ট্রোনমার, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমার ছিলেন তিনি, ঠিক আছে। তো এখানে তিনি এছাড়াও ম্যাথামেটিশিয়ান ছিলেন, জিওগ্রাফার ছিলেন, হু কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডার অফ ট্রিগোনোমেট্রি, যাকে কী করা হয়, যাকে আমাদের ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতির যাকে ফাউন্ডার বলা হয় তাকে, হিপারচাসকে। হিজ ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল কন্ট্রিবিউশন ওয়াজ দ্য ডিসকভারি অফ প্রিসিশন অফ দ্য ইকুইনক্স। ইকুইনক্স আমরা পড়েছি, ইকুইনক্স, সলিস্টিক্স আমরা পড়েছি না। ইকুইনক্স মানে কি, ইকুইনক্স মানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে বিষুবগুলো আমাদের হয়, আমরা পড়েছি না, আমাদের দু ধরনের ইকুইনক্স হয়, একটা হচ্ছে আমাদের ভার্নাল ইকুইনক্স, ঠিক আছে, আর এছাড়া আমাদের কি রয়েছে, এছাড়া আমাদের ছিল আমাদের অটার্নাল ইকুইনক্স, ঠিক আছে, আমরা পড়েছি না, যে আমাদের মহাবিষুব, জলবিষুব পড়েছি আমরা। তো এই জিনিসটাকে কিন্তু তিনি প্রথম কিন্তু কী করেছেন না, তিনি কিন্তু দেখিয়েছেন। হিজ ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল কন্ট্রিবিউশন ওয়াজ দ্য ডিসকভারি অফ প্রিসিশন অফ দ্য ইকুইনক্সের যে সময়টা কোন টাইমে হচ্ছে, এই জিনিসটাকে তিনি দেখিয়েছিলেন। হিপারচাস স্টাডিড centuries of Greek and Babylonian records by analyzing it. The axis of the earth is shifted gradually, though very slowly. তাহলে তিনি এটা দেখেছিলেন, বিভিন্ন ধরনের তিনি লেখা পড়েছেন, বিভিন্ন ব্যাবিলনের, বিভিন্ন গ্রিকের লেখা তিনি পড়েছেন, এবং সেখান থেকে তিনি এটা অ্যানালাইজ করেছিলেন যে আমাদের যে আর্থ কি হচ্ছে, আর্থের যে অ্যাক্সিসটা যাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, যে এক্সটা কেন্দ্র করে, সেটা কিন্তু আস্তে আস্তে শিফট করছে, টিল্ট হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, সেটা খুব স্লো। আমরা নর্মালি জানি যেটা আমাদের শিফট করে এটা আমাদের টিল্ট হচ্ছে, আমাদের কি হয় না, টিল্ট হয়, এটা আমাদের টিল্ট হয়, হেলে যায়, আবার অনেক বছর পরে সোজা হয়, ঠিক আছে, অনেক প্রচুর সময় লাগে এটা,
তো সেটা ভেরি সোরলি ইনি কিন্তু অ্যানালাইজ করেছিলেন। নেক্সট কি বলছেন না, নেক্সট বলছেন যে precision occurs because of the shift. It takes around 26,000 years টু কমপ্লিট ওয়ান রিভলিউশন। তাহলে 26,000 বছর কিন্তু সময় লাগছে, ঠিক আছে, অনেকটাই বড় সময়, সেটা কিন্তু তিনি দেখেছিলেন। হিপারচাস ইনভেন্টেড দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাস্ট্রোলব, খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পারপাসে। অ্যাস্ট্রোলব ইনস্ট্রুমেন্টটা কে আবিষ্কার করেছিলেন? অ্যানাক্সিমেন্টার যেমন নমুন বললাম, এখানে হিপারচাস হচ্ছে আমাদের কি অ্যাস্ট্রোলব যন্ত্রটা। ইট ওয়াজ প্রাইমারিলি ইউজ টু টেক অ্যাস্ট্রোনমিক্যাল মেজারমেন্ট, বিভিন্ন ধরনের গ্রহ, বিভিন্ন ধরনের নক্ষত্র, তাদের যে কোণ, সেই কোণ মাপার জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো অ্যাস্ট্রোলব। স্পেশালি দ্য অল্টিটিউড অফ দ্য সেলেস্টিয়াল বডি, ঠিক আছে, অ্যাকচুয়ালি উচ্চতা এবং তার সঙ্গে তার যে কৌণিক মান কতটা কোণে রয়েছে, কোন দিকে রয়েছে, ঠিক আছে, তার ডিরেকশন কোন দিকে, সেগুলো মাপার জন্য এই অ্যাস্ট্রোলব যন্ত্রটা ব্যবহার করা হতো। এটা মেন পারপাস কি ছিল? অল্টিটিউড, উচ্চতাটা মাপার জন্য, কিন্তু এছাড়াও কৌণিক মানটা মাপা হতো। বাই ইউজিং অ্যাস্ট্রোলব ওয়ান ক্যান মেজার দ্য ল্যাটিটিউডস বাই অবজার্ভিং দ্য পোল স্টার। আমরা ধ্রুবতারা পড়েছি, এটা এই অ্যাস্ট্রোলবের দ্বারা কি করতে পারতো? কোনো একটা মানুষ কি করতো না, পোল স্টার কোথায় রয়েছে এই পোল স্টারকে কি করতে পারতো? পোল স্টারকে মেপে পড়ে সে কিন্তু কোন অক্ষরেখায় রয়েছে সেটা কিন্তু সে কিন্তু বুঝতে পারতো। ওয়ান ক্যান মেজার দ্য ল্যাটিটিউড বাই অবজার্ভিং দ্য পোল স্টার। তাহলে এই পোল স্টারটাকে অ্যাস্ট্রোলব দ্বারা দেখে পড়ে সে কোন অক্ষরেখায় অবস্থান করছে সেটা কিন্তু বের করতে পারতো। Thus he is the first to establish the exact position of every point on the earth surface. ওই যে বললাম যে তার লোকেশনটা কোথায় সেটা বের করতে পারতো, সেই জন্য এই অ্যাস্ট্রোলব যন্ত্রটা আবিষ্কার করার ফলে তিনিই প্রথম ছিলেন যিনি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের লোকেশন পৃথিবীর উপরে কোথায় রয়েছে সেটা কিন্তু বের করতে পারতেন। খুব ইম্পর্টেন্ট, হিপারচাস ইন্ট্রোডিউস দ্য কার্টোগ্রাফিক টেকনিক্স অফ স্টিওগ্রাফিক অ্যান্ড অর্থোগ্রাফিক প্রজেকশন ইন ম্যাপ মেকিং। আমরা পড়েছি না পোলার জেনিথ হলে তিন ধরনের হয়, স্টিওগ্রাফিক, অর্থোগ্রাফিক, আর একটা কি ছিল, আর একটা হচ্ছে নোমনিক প্রজেকশন। তো এই স্টিওগ্রাফিক এবং অর্থোগ্রাফিক এই দুটো প্রজেকশনকে ফার্স্ট ইন্ট্রোডিউস কে করেছিলেন না হিপারচাস, খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে। It is Hipparchus calculated degree of longitude on Earth. He calculated 15 degree as 1 hour. আমরা সময় নির্ণয়ের অঙ্ক করেছি ক্লাস 9-এ, সেখানে আমরা জানি যে 15 ডিগ্রিতে 1 ঘন্টার ব্যবধান হয়ে থাকে, সেটা কিন্তু তিনি প্রথম ক্যালকুলেট করে দেখিয়েছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডিভাইড দ্য আর্থ ইন্টু 360 ডিগ্রি, ওটা পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছিলেন তিনি ফার্স্ট ছিলেন পারসন, ঠিক আছে, মনে রাখবে, এটা পরীক্ষায় পড়ে। হিপারচাস ডেভেলপড মেথডস টু ট্রান্সফর্ম আই 3D সারফেস ইন্টু 2D। ম্যাপ প্রজেকশন মানেই তো তাই, 3D সারফেস থেকে জেনারেটিং গ্লোব, কাজ নির্মিত গ্লোবের আমরা কি করছি, আমরা প্রজেকশন নিচ্ছি কোথায়, একটা প্লেন, একটা কাগজে, তাহলে 3D থেকে কি করছি, 2D করছি আমরা। তো তিনিও কিন্তু এই মেথডগুলো ডেভেলপ করেছিলেন। তো এখানে মেনলি মনে রাখা দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে অ্যাস্ট্রোলব যন্ত্র, নেক্সট হচ্ছে স্টিওগ্রাফিক আর অর্থোগ্রাফিক প্রজেকশন, এবং তার সঙ্গে আমাদের পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছিলেন, ঠিক আছে, বাস। পসিডোনিয়াসকে মনে রাখবে যে তিনি হচ্ছেন ফাদার অফ ওসিনোগ্রাফি। আমরা ওসিনোগ্রাফি পরবর্তী ক্ষেত্রে পড়বো, তো ওসিনোগ্রাফি ফাদার পসিডোনিয়াসকে বলা হয়ে থাকে, ঠিক আছে, এবং তার যে ইম্পর্টেন্ট ওয়ার্ক সেটাই হচ্ছে আমাদের দ্য ওসিয়ান সম্বন্ধে, সমুদ্র সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছেন। একটু দেখে নিন, দেখো, পসিডোনিয়াস এ গ্রেট পলিমিথ ওয়াজ এ গ্রিক ফিলোসফার, পলিটিশিয়ান, জিওগ্রাফার, হিস্টোরিয়ান অ্যান্ড মোর। আরও অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন, ঠিক আছে, এত কিছু নিয়ে আলোচনা করেছেন, এত কিছু নিয়ে চর্চা করেছেন পসিডোনিয়াস, ঠিক আছে। হি অ্যাটেম্প টু ক্যালকুলেট সাইজ অ্যান্ড ডিস্টেন্স অফ বোথ দ্য মুন অ্যান্ড দ্য সান। তিনি এটা চেষ্টা করেছেন মুন এবং সান, অর্থাৎ পৃথিবী, এই সূর্য এবং চাঁদ এবং সূর্য এর দূরত্ব, পৃথিবী থেকে দূরত্বটাকে তিনি ক্যালকুলেট করার চেষ্টা করেছেন। পসিডোনিয়াস হ্যাড পয়েন্টেড দ্যাট টাইডস ইজ কস্ট বাই দ্য মুন। He was however wrong about the cause. He thought it is the heat of the moon what causes tide, not gravity. তিনি এটা অনুমান করেছিলেন যে চাঁদের ফলেই কি হচ্ছে, আমাদের পৃথিবীতে জোয়ার হচ্ছে, কিন্তু তার যে কারণটা তিনি দেখেছিলেন সে কারণটা ভুল ছিল। তিনি ভাবতেন যে আমাদের চাঁদের কি আছে না, চাঁদের যে হিট বা চাঁদের যে উত্তাপ তার ফলে জোয়ার হচ্ছে, কিন্তু এটা তো ঠিক নয়, চাঁদের গ্র্যাভিটির জন্য হচ্ছে, চাঁদের আকর্ষণের জন্য হচ্ছে। তো সেই কারণটা তিনি বলেননি, তিনি বলেছিলেন যে হিটের জন্য হচ্ছে, কিন্তু যেটা কারণ চাঁদ, সেই চাঁদটাকে তিনি কিন্তু এখানে তিনি বলেছিলেন যে চাঁদের জন্যই হচ্ছে। হি অলসো অ্যাজিউম দ্যাট দ্য হাইয়েস্ট টেম্পারেচার আর অ্যালং দ্য ট্রপিক্স, নট অ্যালং দ্য ইকুয়েটর, এগেনস্ট দ্য কনসেপ্ট অফ Aristotle, who believed that equatorial region is uninhabitable due to extreme climate conditions. তাহলে সেক্ষেত্রে কি অ্যারিস্টটল যদি বিশ্বাস করতেন কি না ইকুয়েটোরিয়াল রিজিয়নে কোনো মানুষজন থাকে না, কারণ কি এর যে ক্লাইমেটিক কন্ডিশন সেটা প্রচণ্ড হার্স, প্রচণ্ড এক্সট্রিম, ঠিক আছে, যার ফলে এখানে মানুষ থাকে না, কোনো হেবিটেন্ট থাকে না, আনহেবিটেন্ট এই জায়গাটা, আনইনহেবিটেন্ট, ঠিক আছে। সেই কারণেই তিনি এর এগেনস্টে আমাদের যে রয়েছেন পসিডোনিয়াস, তিনি বলছেন যে কি না, তিনি অ্যাজিউম করেছিলেন, তিনি অনুমানটা করেছিলেন যে আমাদের হাইয়েস্ট টেম্পারেচার, সব থেকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা কোথায় দেখতে পাবো, ট্রপিক্সে দেখতে পাবো, ঠিক আছে, ক্রান্তীয় অঞ্চলে, ইকুয়েটরে নয়। তিনি বলছেন যে ক্রান্তীয় অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাবো, ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলে নয়, যেটা কার বিরোধী ছিল, যেটা আমাদের অ্যারিস্টটল যে কথাটা বলেছিলেন তার বিরুদ্ধে। অ্যারিস্টটল মনে করতেন যে ইকুয়েটরীয় অঞ্চলে এত পরিমাণ তাপমাত্রার জন্য সেখানে মানুষ থাকা সম্ভব নয়,
তো এটা কিন্তু আমাকে মনে রাখতে হচ্ছে পসিডিনিয়াসের ক্ষেত্রে। আচ্ছা, এতটাই আমাদের আজকে ছিল, ঠিক আছে, আপাতত এতটাই তোমরা রেডি করো। নেক্সট আরও কোনো একটা ক্লাসে আমাদের দেখা হবে, এরপরে হয়তো ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যার আমাদের যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো এবার আসবে, ঠিক আছে।